প্রেমময় আসক্তি গল্পের শেষ অংশ। লেখিকা নন্দিনী চৌধুরী। নীলাদ্র রোদেলার ডাকে পিছনে ঘুরল, তারপর রোদেলাকে বলল, নীলাদ্র জি বলেন। রোদেলা, আচ্ছা আপনি কি আরজে নীলাদ্র? নীলাদ্র, জি, কিন্তু আপনি আমাকে চিনলেন কিভাবে? রোদেলা, আমি আপনার শো শুনি, একটা কুইজে আমি বিজয়ী হয়েছিলাম। নীলাদ্র, ও আপনি মিস রোদেলা? রোদেলা, জি। আচ্ছা কিছু মনে না করলে একটা কথা বলতাম। নীলাদ্র, হ্যাঁ বলুন। রোদেলা, আপনার সাথে শোতে আরেকজন থাকে, সে কি উনি যে আপনাকে বাঁচালো? নীলাদ্র, হ্যাঁ, উনি আমার বড় ভাই আরিয়ান, আমার চাচাতো ভাই সে। রোদেলা, ও আচ্ছা ঠিক আছে। নীলাদ্র তারপর চলে আসে রোদেলাদের থেকে। রাফসান রোদেলাকে বকা দেয় একা একা পাহাড়ের কাছে যাওয়ার জন্য। রাফসান রাতকে বলে দিয়েছে রোদেলাকে আর একা না ছাড়তে। বাকিটা সময় রোদেলার সাথে ছিল রাত। পাহাড় থেকে বাইরে থেকে খেয়ে রাফসানরা বাসায় আসে। রোদেলা অনেক ক্লান্ত থাকায় ফ্রেশ হয়ে ঘুমিয়ে যায়। আরিয়ানরা হোটেলে ফিরে আসে। আরিয়ান ফ্রেশ হয়ে এসে খাটে বসে। আরিয়ান মনে মনে ভাবতে লাগে, যখন কেউ কারো জন্য কাঁদে সেটা হলো আবেগ, যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা, আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা। আমিও তো তোমাকে কেঁদে ফেলি, আমি তো পারি না তোমার থেকে দূরে থাকতে, কিন্তু তোমার জন্য আজ আমি তোমার থেকে দূরে। যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে, যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতাও বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টটাও বোধ হয় অনেক বেশি। আমার রাগ বেশি ছিল, কিন্তু ভালোবাসা তো কম ছিল না, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করলে না। কেন এমন করলা আমার সাথে? ভালোবেসে তাকে যদি বিশ্বাস না করতে পারো তবে তাকে ভালোবেসো না। জানো তো মেরুদণ্ড ছাড়া মানুষ চলতে পারে না, বিশ্বাস ছাড়াও ভালোবাসা টিকতে পারে না। আরিয়ান কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। এদিকে রুহি নিজের রুমে বসে আছে। রুহি, আজকে আমাকে আরিয়ান ওই মেয়েটাকে বাঁচানোর পর ওই মেয়েটাকেই শুধু দেখে যাচ্ছিল। ইভেন মেয়েটা পড়তে নিলে আরিয়ান ধরে ফেলে। ওর চোখে আমি ভয় দেখতে পাচ্ছিলাম ওই মেয়েটার জন্য। আরিয়ান মেয়েটাকে নিয়ে এত পজিটিভ কেন হচ্ছিল তাহলে? কি আরিয়ান? না না, কি ভাবছি আমি এসব? ওই মেয়েটা বিবাহিত, প্রেগন্যান্ট। আরিয়ান এসব ছি ছি। আর আমাকে জানতে হবে আরিয়ান কাকে ভালোবাসে। আমার আরিয়ানকে আমি কাউকে দেব না। রুহি গিয়ে নন্দিনীর পাশে শুয়ে পড়ে। সকালে রোদেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বারান্দায় আসে। বারান্দার চেয়ারে বসে সকালে বাতাস নিচ্ছে। যেহেতু শীত পড়েছে এখন, তাই হালকা কুয়াশা দেখা যাচ্ছে। রোদেলার শরীরে একটা চাদর জড়িয়ে নিয়েছে, এই সময় ঠান্ডা লাগলে বেবিদের সমস্যা হবে। রোদেলা বাহিরে তাকিয়ে তাকিয়ে দেখছিল। তখন ওর নজরে গেল জগিং স্যুট পরা আরিয়ানের দিকে। আরিয়ান জগিং করার সময় মাস্ক পরে এসেছে, এটা দেখে রোদেলা আরো অবাক হলো। রোদেলা, জগিং করতে এসেও মাস্ক পরে কেউ? জানতাম না। কি আজব লোক রে বাবা। রোদেলা আরিয়ানকে খুব ভালো করে অবজার্ভ করলো। আরিয়ান জগিং শেষ করে হোটেলের দিকে চলে গেল, আর রোদেলাও উঠে রুমে চলে আসলো। মন উঠে ফ্রেশ হয়ে নাস্তা বানালো, সাথে রুবাও হেল্প করলো। রাত এসে রোদেলার খাবার নিয়ে গিয়ে ওকে খাওয়ালো, তারপর বাকিরাও খেয়ে নিল। রুবা আজ অনেক দিন পর ফেসবুকে এসেছে। ফেসবুকে এসেই দেখে আরাপ ম্যারিড স্ট্যাটাস দিয়েছে।
কিন্তু আর কার সাথে সেটা দেয়নি। রোবা এটা দেখে হাত থেকে ফোনটা পড়ে যায়। শরীরটা কেমন কাঁপছে ওর। রোবা ধপ করে বিছানায় বসে পড়ে। অবশেষে আরাপ সারা জীবনের মতো হারিয়ে গেল ওর জীবন থেকে। রোবা শব্দ করে কান্না করে দিল। আজ ওর বাবার কথা রাখতে গিয়ে ভালোবাসাকে হারিয়ে ফেলল। রোবার বাবা রোবার বাবাকে নিজের কসম দিছে, তার পছন্দে বিয়ে না করলে রুবা তার মরা মুখ দেখবে। রুবা তাই আরাবের থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিল, আর আজ তো হারিয়ে ফেললো আরাবকে একেবারের জন্য। ভালোবেসে তাকে পেতেই হবে এটাই কথা নয়। না হয় মানুষটা হলো না আমার, না হয় সে বাস্তবে অন্য কারো, কিন্তু কল্পনায় সে শুধু একান্তই আমার। রুবা নিজেকে শান্ত করে বাহিরে আসে। যা হয়েছে তা কাউকে জানানো যাবে না। আশরাফের আরেক কালো টাকার গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। আশরাফের এবার মাথায় হাত দেওয়ার মতো অবস্থা হয়েছে। আশরাফ মাথায় হাত দিয়েই বসে আছে। তখন ওর এক লোক আসে ওর কাছে। লোক বস। আশরাফ কি? লোক বস, ওই আদ্রিয়ানের মতো দেখতে লোকটার খবর পাইছি। আশরাফ কি খবর পাইলি বল। লোক বস, লোকটার নাম আরিয়ান খান, হাসান খানের ছেলে। এতদিন অস্ট্রেলিয়া ছিল, এখন বাংলাদেশে এসেছে। পেশায় একজন গায়ক। দেখতে আদ্রিয়ানের মতো, কিন্তু আমার মনে হয় না এটা আদ্রিয়ান। আশরাফ, তুই আদ্রিয়ানকে চেনস না আমার থেকে ভালো। এটা আরিয়ান না আদ্রিয়ান তা জানার উপায় আছে আমার কাছে। লোক কি? আশরাফ, রোদেলা। রোদেলা শুনছি প্রেগন্যান্ট। আদ্রিয়ানের জান রোদেলা, আর এখনো বাচ্চাও আছে। কোনো বাপ নিশ্চয়ই তার সন্তানকে মরতে দেবে না, আর কোনো স্বামীও স্ত্রীকে মরতে দেবে না। খোঁজ লাগা রোদেলারা কোথায় আছে। লোক, আচ্ছা বস। লোকটা যাবার পর আশরাফ একটা বিশ্রী হাসি দেয়। যদি তুই আদ্রিয়ান হয়ে থাকিস তবে আমার হাতে তুই আবার মরবি। এদিকে আরিয়ান নতুন গানের সিডি নিয়ে কাজ করছে, আর নীলাদ্র বসে বসে বাদাম খাচ্ছে। দূরে নন্দিনী আর রুহি বসে আড্ডা দিচ্ছে। নীলাদ্র, ব্রো, আমি একটা জিনিস ভাবতেছি। আরিয়ান কি? নীলাদ্র, ভাবছি গতকাল ওই রোদেলা মেয়েটা তোমাকে চিনলো কিভাবে। আরিয়ান, কিভাবে মানে? শো দেখে তাই শুনছে। নীলাদ্র, ব্রো, আমাদের শো দেখা না শোনা যায়, সেটা তো জাস্ট তোমার কণ্ঠ শুনেছে, দেখেনি। মাস্ক পরা অবস্থায় তোমাকে চিনে ফেললো। আরিয়ান, ছাগল, তোকেও তো চিনছে, তো তোকে কি দেখছে নাকি? নীলাদ্র, আজকাল হাসপাতাল টু বাড়ি এই নিয়েই কাটছে জীবন আরাফের। সবাইকে ইগনোর করে নিজের মতো থাকছে সে। যাকে ভালোবাসলো সেও ধোঁকা দিল ওকে। এক নিমিষে ভেঙে দিল ওর ভালোবাসা। আরাফ বাসায় এসে কলিং বেল চাপ দিলে এক রমণী দরজা খুলে। আরাফ তাকে দেখে মিষ্টি হাসে। জুই, এত লেট করলা ভাইয়া? আরাফ, রোগী ছিল অনেক। জুই, ঠিক আছে, ফ্রেশ হয়ে খেতে আসো। আরাফ, আচ্ছা। জুই, ও হ্যাঁ, দীপা আপু কল দিছিল, তোমাকে দেখা করতে বলেছে। আরাফ, আচ্ছা ঠিক আছে। আরাফ নিজের রুমে চলে আসে ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে খেয়ে দীপাকে কল দেয় আরাফ। কথা বলে তারপর একটু ঘুমাতে যায়। অন্যদিকে রোদেলা পেটে হঠাৎ করে ব্যথা হচ্ছে। রোদেলা বিছানার চাদর খামচে ধরে চিৎকার দিল। ড্রয়িং রুমে বসে থাকা সবাই দৌড়ে ওর রুমে আসলো। রোদেলা চিৎকার করে কান্না করছে। মন, কি হলো রোদেলা? রোদেলা, আমার পেটে কেন জানি ব্যথা করছে অনেক। আদ্রিতা, কি হলো? 6 মাসে তো পেইন হবার কথা না।
রাত। আরে আপনারা আগে ম্যাডামকে হাসপাতালে নিয়ে চলেন। রাতের কথা শুনে আদনান রোদেলাকে কোলে নেয়। মন, রুবা, আদ্রিতা একটা গাড়ি মিল করে তারপর রোদেলাকে নিয়ে হাসপাতালের জন্য বের হয়। মন গাড়িতে বসে রাফসানকে কল দিয়ে জানিয়েছে। রাফসান জানিয়েছে ও আসছে। রোদেলাকে নিয়ে হাসপাতালে আসলো সবাই। ডাক্তার রোদেলাকে চেক আপ করার জন্য ভেতরে নিয়ে গেল। বেশ অনেকটা সময় পর ডাক্তার আসলো। ডাক্তার, সবগুলো বাচ্চাগুলো একটু নড়ে গেছে পজিশন থেকে। আমার মনে হয় ওনার চলাফেরার ভুল আছে। ওনাকে সোজা ঘুমাতে বলবেন, বসতেও বলবেন সোজা। তাহলে ঠিক আগের পজিশনে বাচ্চাগুলো আসবে। বাচ্চা পজিশন থেকে নড়ে গেছে, তাই কিক করার সময় বেশি লাগে। ওনাকে ভিটামিনগুলো খাওয়াবেন সময় মতো, আর টেনশন ফ্রি রাখবেন, তাহলে সব ঠিক থাকবে। মন, আচ্ছা ডাক্তার। ডাক্তার চলে যাওয়ার পর রোদেলার কাছে সবাই রোদেলাকে স্যালাইন দিচ্ছে শরীর দুর্বলের। তাই মন রাফসানকে কল দিয়ে জানায় আসতে হবে না, বেশি সিরিয়াস কিছু না। রাতের দিকে রোদেলাকে নিয়ে বাসায় চলে আসে সবাই। রোদেলাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় রাত। তারপর ফোন নিয়ে বারান্দায় যায় আর ডায়াল করে একজনকে। সকালের মিষ্টি রোদে ঘুম ভেঙে যায় রোদেলার। ভালোভাবে ঘুমের রেশটা কাটিয়ে আস্তে আস্তে করে উঠে বসে। ঘড়িতে তাকিয়ে দেখে 6:30 বাজে। নামাজটা আজকে পড়া হলো না তার। রোদেলা উঠে ফ্রেশ হয়ে আসে, তারপর গায়ে একটা চাদর দিয়ে বের হয় বাহিরে। হাঁটতে ইচ্ছে করছে ওর। রাত ঘুমিয়ে আছে, তাই ও একাই এসেছে। রোদেলা হেঁটে হেঁটে চারিপাশটা দেখছে। খুব কম লোক বের হয়েছে। কেউ কেউ অনেক গরম কাপড় গায়ে জড়িয়ে বেরিয়েছে, কেউ আবার কিছুই গায়ে নেয়নি। রোদেলা সব চেয়ে চেয়ে দেখছে। হাঁটতে হাঁটতে অনেকটা দূরে এসেছে রোদেলা। হঠাৎ পা মচকে পড়ে যেতে নেয় রোদেলা। তখনই কেউ ওকে ধরে ফেলে, কিন্তু পায়ে ব্যথা পাওয়ায় রোদেলা চিৎকার করে। রোদেলা রোদেলা লোকটার কাঁধে ভর দিয়ে বসে পড়ে। রোদেলার চোখ বন্ধ করে রেখেছিল। আস্তে করে চোখ খুলে দেখে আরিয়ান। আজকেও আরিয়ান কালো হুডি পরা। আরিয়ান চক্ষু দিয়ে তাকিয়ে আছে রোদেলার দিকে। রেগে বলে, আরিয়ান, হোয়াট দ্য, এত কেয়ারলেস কেন আপনি? সেদিনও পড়ে যেতে নিয়েছিলেন, আজকেও। আইডিয়া আছে আপনার কোনো? এই সময়টা কত রিস্ক হয়, তাও কত কেয়ারলেস আপনি। একা একা এখানে কি করছেন? আপনার সাথে আপনার কেয়ার করার মেয়েটা কই? রোদেলা ভয়ে কোনো কথা বলতে পারছে না। আরিয়ান সেটা বুঝে ওর হাতের পানির বোতলটা রোদেলার দিকে এগিয়ে দেয়। রোদেলা গট গট করে পানি খেয়ে নেয়। তারপর আস্তে আস্তে বলতে লাগে, রোদেলা, আসলে আমার বাসায় একা ভালো লাগছিল না, তাই একটু হাঁটতে বেরিয়েছিলাম। আসলে রাত ঘুমিয়ে আছে, তাই ওকে ডাকিনি। বুঝতে পারিনি আমি যে এমন হবে। ধন্যবাদ আপনাকে আমাকে বাঁচানোর জন্য। রোদেলা উঠে দাঁড়াতে পেলে পায়ের ব্যথার কারণ আবার বসে পড়ে। রোদেলা আরিয়ান, কি হলো? রোদেলা পা মচকে গেছে। আরিয়ান হাঁটু গেড়ে বসে পা দেখে যে আসলেই মচকে গেছে। রোদেলা, এবার কি করব? আমি তো ফোনও আনিনি সাথে। আরিয়ান কিছু না বলে রোদেলাকে কোলে তুলে নেয়। ঘটনা হঠাৎ হওয়ায় চমকে যায় রোদেলা। রোদেলা, আরে আরে কি করছেন? নামান আমাকে। আরিয়ান মচকে যাওয়ায় পায়ে কি উড়ে উড়ে যাবেন বাসায়? রোদেলা আর কিছু বলে না। আরিয়ান ওকে নিয়ে হাঁটছে আর মনে মনে বলছে,
আরিয়ান আগে ছিল বিড়ালের বাচ্চা, এখন হয়ে গেছে গোলগাল পান্ডা। আর এখন এই পান্ডার ভেতরেই দুইটা পান্ডার বাচ্চা আছে। গুলুমুলু হয়ে গেছে একদম। আরিয়ান রোদেলাকে নিয়ে ওদের বাসায় আসে। রোদেলা দরজায় বেল দিতেই মন দরজা খুলে দেয়। রোদেলার আরিয়ানের কোলে দেখে অবাক হয়। মন বলে, মন কি হয়েছে রোদেলার, ও আপনার কোলে কেন? আরিয়ান আগে ভেতরে আসি তারপর বলি। মন হ্যাঁ আসুন। আরিয়ান রোদেলাকে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দেয়। মনের মাঝে রাফসান আর বাকিদের ডাক দেয়। রাফসান এসে রোদেলাকে আরিয়ানকে দেখে অবাক হয়ে বলে, রাফসান কি ব্যাপার, কি হয়েছে? আরিয়ান, উনি বাহিরে একা একা গিয়েছেন। অসাবধানতায় চলতে গিয়ে পা মচকে পড়ে যেতে নিয়েছিলেন, কিন্তু আমি ধরে ফেলেছিলাম। পায়ে ব্যথা পাইছেন উনি। রাফসান, সকালে উঠে তোকে না দেখেই বুঝেছিলাম তুই বাহিরে গেছিস। রাত তো যাচ্ছিলই, এখনই কেন এমন করিস বলতো? এই সময়ে সাবধানে থাকা লাগে জানিস না? মন, তোকে কালকেই ডাক্তার বলল সাবধানে চলাফেরা করতে, আর তুই আজকেই আর গেছিস। রাতকে নিয়ে যাবি তো নাকি সাথে? আরিয়ান, আচ্ছা এখন আগে ওনার পাটা ঠিক করেন, বাকি কথা পরেও বলতে পারবেন। রাফসান, হ্যাঁ দেখি তো, দেখা আমাকে পায়ে কোথায় লেগেছে। রাফসান রোদেলার পায়ে হাত দিতেই চিৎকার করে রোদেলা। রোদেলা, অনেক ব্যথা ভাইয়া। রাফসান, মচকে গেছে তাই ব্যথা, আমাকে দেখতে দে। রোদেলা, না না, আমার পা দেখাবো না, যাও সরো। রোদেলা কিছুতেই পা দিচ্ছিল না দেখে আরিয়ান রোদেলার সামনে বসে তারপর ওকে বলে, আরিয়ান আমার চোখের দিকে তাকিয়ে থাকুন, একদম চোখ সরাবেন না। রোদেলা আরিয়ানের চোখের দিকেই তাকিয়ে আছে, একদম হারিয়ে যাচ্ছে চোখের গভীরতায়। আর এদিকে আরিয়ান রোদেলার মস্কানো পা চাপ দিয়ে ঠিক করলো, আর রোদেলা টেরও পেল না। কাজ হয়ে গেছে, আরিয়ান বলে। আরিয়ান হয়ে গেছে। আরিয়ানের কথা শুনে হুঁশ আসে রোদেলার। ইস, এতক্ষণ ওনার দিকে তাকিয়েছিলাম, না জানি কি ভাবছেন উনি আমাকে। রোদেলা খেয়াল করলো ওর পায়ের ব্যথাটা এখন নেই। আরিয়ান উঠে দাঁড়িয়ে বলল, এখন তাহলে আমি আসি। রাফসান আরিয়ানকে বলল, এক্ষুনি চলে যাচ্ছ করছো, আমাদের সাথে নাস্তা করে যাও। আরিয়ান, না আজকে না, অন্য আরেকদিন আসবো। আজকে আমার একটু দরকারি কাজ আছে, তাই আমাকে এখন যেতে হবে। রাফসান, তাহলে ঠিক আছে, আরেকদিন কিন্তু আমাদের বাসায় আসবে আর খেয়েও যাবে সেদিন। আরিয়ান, আচ্ছা ঠিক আছে। তারপর আরিয়ান চলে গেল। আরিয়ান যাওয়ার পর রাত মনকে বলল রোদেলার জন্য নাস্তা আনতে। মন নাস্তা আনতে গেল, আর রাত রোদেলাকে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে দিল। তারপর মন রোদেলার জন্য রাস্তা নিয়ে এলো, আর রোদেলা নাস্তা করে নিল। রুহি নিজের রুমে বসে আছেন। আজকে সকালের পুরো ঘটনাটা সে দেখেছে। আরিয়ানের পিছনে সেও বেরিয়েছিল হাঁটার জন্য। তখন সে খেয়াল করলো কিছু পথ যাবার পর আরিয়ানও সেদিনের মেয়েটাকে আজকে পড়ে যাওয়া থেকে বাঁচালো। তারপর সেই মেয়েটার জন্য আরিয়ান আজকেও কত কেয়ার দেখালো। অবশেষে মেয়েটাকে কোলে তুলে নিল, শুধুমাত্র মেয়েটা পায়ে ব্যথা পেয়েছিল বলে। রুহি, আরিয়ানের ওই মেয়েটার জন্য এত কেয়ার কেন? কি হয় আরিয়ানের ওই মেয়েটা? যখনই এই মেয়েটা কোনো না কোনো বিপদে পড়ে তখন ওই আরিয়ান মেয়েটাকে বাঁচিয়ে নেয়। আচ্ছা, মেয়েটার সাথে কি আরিয়ানের কোনো যোগাযোগ আছে? রুহি এসব ভাবা বাদ দিয়ে ওর আরিয়ানের বাবাকে কল দিল। একমাত্র
এখন সেই পারবে আরিয়ানকে তার করতে। ওদের বিয়ে আরিয়ানের বাবা ছাড়া কেউ দিতে পারবে না। এদিকে আরিয়ান রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। খুব রাগ লাগছে ওর। রোদেলা এত বেখেয়াল যে কোনো সেটাই ও বোঝে না। আরিয়ান রেডি হচ্ছে বাইরে যাওয়ার জন্য। আবার আজকে ওর খুব দরকারি একটা কাজ আছে। আর মাত্র 3 দিন ওরা এখানে থাকবে, তারপর চলে যাবে। রোদেলা আদ্রিয়ানের ছবি নিয়ে বসে আছে। এই আরিয়ান আর আদ্রিয়ানের চোখের কতটা মিল তাই দেখছে রোদেলা। রোদেলা নিজের পেটে হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, তোদের বাবা কত হ্যান্ডু ছিল, তোরাও তোদের বাবার মতো হবি বুঝলি। রোদেলা আদ্রিয়ানের ছবিটা দেখছে আর বাবুদের এগুলো বলছে। 2 দিন পর, পরশু এখান থেকে চলে যাচ্ছে আরিয়ানরা। রাফসান যাবে আরও 4 দিন পর। 1 মাস লাগার কথা ছিল ওর, কিন্তু কাজ তাড়াতাড়ি হয়ে গেছে, তাই 4 দিন পর ওরা চলে যাবে। রোদেলারা সবাই সোফার রুমে বসে আড্ডা দিচ্ছে। তখন বাসায় কেউ বেল দেয়। রাত গিয়ে দরজা খুলে দেখে কুরিয়ার ম্যান দাঁড়ানো। রাতকে দেখে রোদেলার কথা জানতে চায় আর জানায় রোদেলার নামে পার্সেল আছে। রাত পার্সেল নিয়ে রুমে আসে। রাতের হাতে এত বড় বক্স দেখে সবাই তাকিয়ে আছে। রাত, রোদেলা আপু এটা তোমার জন্য আসছে। রোদেলা আমার জন্য? কে দিয়েছে? রাত, জানি না, কুরিয়ারের লোকে তো বলল তোমার নামে। রোদেলা বক্সটা ওপেন করলো। অনেক কালারের শাড়ি, গোল ঢিলাঢালা জামা, গাউন, অনেক জুয়েলারি, চকলেট, ফুল, গাজরা দিয়ে ভরা বক্স। রুবা, এত কিছু কে পাঠাইলো? মন, হ্যাঁ তাই তো, কে? রোদেলা সাথে একটা চিরকুট পেল। চিরকুটটায় লেখা, এই যে বাবুদের আম্মু, আপনি তো এখন পান্ডা হয়ে গেছেন, একদম পান্ডার মতো লাগে আপনাকে গোলগাল। শোনেন বাবুদের আম্মু, এত টাইট ফিট জামা এখন আর পরা চলবে না। ঢিলাঢালা জামা পরবেন, তাহলে আরাম পাবেন, হাঁটাচলা করতেও সুবিধা হবে। মা হচ্ছেন এখন, সচেতন হন, আর বাচ্চাদের মতো কইরেন না। আপনার সন্তান আপনার সৌভাগ্য বয়ে আনুক, দোয়া করি। রোদেলা চিরকুটটা পড়ে হা হয়ে গেছে। কে পাঠালো এসব বুঝতে পারছে না সে। এদিকে ক্যামেরায় রোদেলার এমন হা মুখ দেখে হাসছে একজন। তার পান্ডাটা ভালোই চিন্তায় পড়েছে এসব পেয়ে। তুমি আমাকে যত দূরে ঠেলে দিয়েছ না কেন, আমি ভাবছি এসব সময় তোমার পাশে, তোমার কাছে ছায়া হয়ে হলেও তোমার পাশেই থাকবো, কারণ আমি যে তোমারই সীমাবদ্ধ। তুমি যে আমার প্রেমের আসক্তি, ভয়ঙ্কর আসক্তি, তুমি আমার প্রেমময় আসক্তি। আরিয়ানরা আজকে ফিরে এসেছে ঢাকা। এসে সবাই ক্লান্ত, তাই ফ্রেশ হয়ে যে যার মতো রুমে চলে যায় খেয়ে। আরিয়ান রুমে এসে কল লাগায় একজনকে। আরিয়ান, হ্যাঁ কি করছে? খেয়েছে রাতে? আর কোনো ব্যথা ওঠেনি তো? আরিয়ান, আচ্ছা ঢাকা আসছে কবে সবাই? আরিয়ান, আচ্ছা খেয়াল রেখো। আরিয়ান ফোন রেখে বারান্দায় এসে বসে। আজকের চাঁদটা অনেক সুন্দর উঠেছে। আরিয়ান চাঁদের দিকে তাকিয়ে বলে, আরিয়ান, তুমি চাঁদ সবার কাছে সুন্দর হলেও আমার কাছে তুমি তত সুন্দর না যতটা আমার পান্ডা আমার কাছে সুন্দর। এক আলাদা মাদকতা আছে তার মাঝে, যা তোমার মধ্যে নেই চাঁদ। আরিয়ান বসেছিল তখনও রুমে। মিস্টার হাসান আসেন। মিস্টার হাসান রুমের বাহিরে দাঁড়িয়ে নক করলেন। মিস্টার হাসান। আরিয়ান, কি ঘুমিয়ে গেছো বেটা? আরিয়ান বাবার কণ্ঠ শুনে বারান্দা থেকেই বলল। আরিয়ান, না ড্যাড, আমি বারান্দায়, তুমি আসো।
মিস্টার হাসান রুমে ঢুকে বারান্দায় গেলেন। আরিয়ানের পাশের সোফায় বসে পড়েন তিনি। আরিয়ান বাবার দিকে তাকিয়ে বলে, আরিয়ান, বলো ড্যাড, এত রাতে তুমি কোনো জরুরি দরকার? মিস্টার হাসান, হ্যাঁ, ব্যাপারটা অনেক জরুরি, তাই দেরি না করে এখন আসলাম। আরিয়ান, হ্যাঁ বলো ড্যাড। মিস্টার হাসান, দেখো আরিয়ান, আমার বয়স হয়েছে, তোমার মায়েরও বয়স হয়েছে। সব বাবা মারই ইচ্ছা থাকে তার সন্তানদের বিয়ে দেখার। আমাদেরও তোমার বিয়ে দেখার ইচ্ছে আছে। তাই আমি চাচ্ছি তোমার আর রিয়ার বিয়েটা দ্রুত দিয়ে দিতে। রুহি তোমার বেস্ট ফ্রেন্ড, তুমি ওকে পছন্দ করো, রুহিও তোমাকে পছন্দ করে, তাই আমি আর দেরি করতে চাচ্ছি না। মিস্টার হাসানের কথা শুনে আরিয়ান চমকে গেল। মিস্টার হাসান যে এমন কিছু বলবে সেটা সে আশা করেনি। আরিয়ান বাবার দিকে তাকিয়ে বলে, আরিয়ান, ড্যাড বিয়ে? মিস্টার হাসান, হ্যাঁ বিয়ে। আরিয়ান, কিন্তু ড্যাড, আমি রুহিকে পছন্দ করি, এটা তোমাকে কে বলল? হ্যাঁ, রিয়া আমার বেস্ট ফ্রেন্ড। গত কয়েক মাস ধরে অস্ট্রেলিয়ায় থাকার কারণে আমি ওকে ফ্রেন্ড বানিয়েছিলাম, কিন্তু ওকে আমি পছন্দ করি এমন কিছু নয়। ড্যাড, তুমি আমাকে বিয়ে দিতে চাও আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি রিয়াকে বিয়ে করতে পারবো না। মিস্টার হাসান, তাহলে কি তোমার কোনো পছন্দ আছে? আরিয়ান, হ্যাঁ আছে। মিস্টার হাসান, কে সে? আরিয়ান, সময় হোক, আমি নিজেই বলবো। মিস্টার হাসান, কিন্তু আরিয়ান, প্লিজ ড্যাড। মিস্টার হাসান, ওকে। মিস্টার হাসান উঠে আসলেন বারান্দা থেকে, তারপর চলে আসেন তার রুমে। আরিয়ান বারান্দায় বসে ভাবছে সে কি করবে। এটা নিশ্চয়ই রুহির কথায় বাবা বলতে এসেছেন। আরিয়ান নিজের ফোন বের করে আবার কাউকে কল লাগায়। আরিয়ান, হ্যাঁ, কাজ কত দূর? আরিয়ান, ঠিক আছে, আসছে। 18 তারিখ, মানে আজ 10 তারিখ। আর 8 দিন পর সব কাজ শেষ হবে। গট ইট? আরিয়ান ফোন রেখে বাঁকা হাসলো। এদিকে মনকে তার বাবা জলদি বাসায় আসতে বলেছে। কোনো বাহানা সে আর শুনবে না বলে দিয়েছে, তাই অজ্ঞাত মনকে যেতেই হবে। মুনাজকে বাবার ফেসবুকে এসেছে আরাবের আইডি দেখে বুকের ভেতর ধক করে উঠল। কাঙ্ক্ষিত মানুষটাকে লাইনে দেখলে খুব ইচ্ছা করে মেসেজ দিতে, কিন্তু কোনো এক অদৃশ্য দেয়াল সেই ইচ্ছাকে চাপ দিয়ে দেয়। রুবাও পারছে না আরাবকে মেসেজ দিতে। আরাবের আইডিতে গিয়ে দেখলো অনেকে তার টাইম লাইনে পোস্ট করেছে, অভিনন্দন দীপা ভাবি আর আপনাকে। রূপা বুঝতে পারলো আরাবের স্ত্রীর নাম দীপা। রুবা আর থাকতে পারল না, আইডি অফ করে বিছানায় বালিশ চেপে কাঁদতে লাগলো। এদিকে আরাব রুবাকে লাইনে দেখে অবাক হয়ে খুশিও হয়েছিল, কিন্তু মেসেজ করতে চেয়েও করল না সে। আরাব ফেসবুকে এসেছিল দীপা আর ওর বন্ধু জাবেরকে উইশ করতে। মজার ছলে ম্যারিড স্ট্যাটাস সে দিয়েছে বলে অনেকে দীপাকে তার স্ত্রী ভাবছে, তাই সে স্ট্যাটাস ডিলিট করে দিচ্ছে। সকালে আরিয়ানার তার গানের স্টুডিওতে চলে গেছে, নীলাদ্র অফিসে, নন্দিনী ভার্সিটি চলে গেছে, রুহি সকালে তার বাসায় চলে গেছে। আরিয়ান খানের স্টুডিও থেকে গান রেকর্ড করে চলে গেল নীলাদ্রের অফিসে। সেখানে গিয়ে নীলাদ্রকে নিয়ে বেরিয়ে পড়ে। আজকে ওরা দুজনে ঘুরবে। 4 দিন পর রোদেলা ফিরে এসেছে বাসায়। মনকে রাফসান দিয়ে আসতে গেছে ওদের বাড়িতে। রোদেলা তো রুবাকে যেতে দিতে চায়নি, কিন্তু কি করার, আঙ্কেল ডেকেছে, যেতে হবে। রুবাকে বাড়িতে দিয়ে ফিরে আসে রাফসান।
এদিকে রুবা বাসায় আসার পর তার বাবা তাকে জানায় তার পছন্দের পাত্র তাকে আগামী শুক্রবার দেখতে আসছে। পছন্দ হলে সেদিনেই ওদের বিয়ে করিয়ে দিবেন তিনি। রুবা শুধু পাথরের মতো শুনে গেছে। কি বলার আছে ওর? না, কিছু বলার নেই। এদিকে মনের শরীরটাও ভালো না, বমি, মাথা ঘোরানো। আজকে রোদেলাকে ডাক্তার দেখিয়ে সেও ডাক্তার দেখাবে। রোদেলাকে ডাক্তার দেখিয়ে নিজেও ডাক্তার দেখিয়ে বাসায় আসে দুজন। রোদেলার বেবিরা সুস্থ আর হেলদি আছে। টুইন বাচ্চা রোদেলার ডাক্তার একদম কনফার্ম করে বলেছেন। রোদেলা অনেক দিন পর আজকে কাশুর সাথে কথা বলল। কাশু আসতেছে ঢাকা 2 দিন পর। আদ্রিতা এসে দেখা করে গেছে ওদের সাথে শুক্রবার। এদিকে রোদেলাকে দেখতে আসবে নিলয়। নিলয় রুবার বাবার বন্ধুর ছেলে। রুবাকে ওর চাচি সাজিয়ে দিচ্ছে আর রুবা পুতুলের মতো বসে আছে, যেন কোনো অনুভূতি কাজ করছে না ওর। যথাসময় নিলয়রা আসলো রুবাকে দেখতে। রুবাকে নিলয়ের সামনে বসানো হলো। নিলয়ের মা বাবার রুবাকে দেখেই পছন্দ হয়ে গেল। রুবা আর নিলয়কে আলাদা কথা বলতে দেওয়া হলো। নিলয় রুবাকে বলল, নিলয়, আপনি আরাফের ভালোবাসা রুবা, তাই না? নিলয়ের কথা শুনে চমকে গেল রুবা। রুবা, আপনি? নিলয়, আরাব আমার বন্ধু। আরাফের মুখে আপনার কথা শুনেছিলাম, দেখেছিলাম, কিন্তু আমি জানতাম না আপনার মা বাবা যেই মেয়েকে দেখতে এসেছে সে আপনি। রুবা, এখনই সব বলে আর কি লাভ? সে তো বিয়ে করে নিয়েছে। নিলয়, কে বলল আপনাকে? রুবা, আমি ফেসবুকে দেখেছি। নিলয়, ও, সেটা তো আপনার উপর রাগ করে দিয়েছিল। দীপা জাবেরের বউ, আরাফের না। রুবা, কি সত্যি? নিলয়, হ্যাঁ। রুবা, কিন্তু আমি বাবাকে কিভাবে বুঝাবো? নিলয়, যে সেসব নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি দেখে নিচ্ছি। রুবা, নিলয় কথা শেষ করে নিচে চলে আসলো। তারপর নিলয়ের বাবা মা রুবার বাবার সাথে কথা বলে খাওয়া দাওয়া করে চলে গেল। রোদেলা দাঁড়িয়ে আছে আদ্রিয়ানের মুখোমুখি। আদ্রিয়ানের চোখে রাগ আর রোদেলার চোখে পানি। আদ্রিয়ান, আজ সব সত্যি জানার পর তোমার মনে হয়েছে তোমার ভুল হয়েছে। আর এতদিন যে আমি কষ্ট পেয়েছি, আমি তিলে তিলে শেষ হয়ে গেছি। তার কি হবে বলো, কি হবে? তোমাকে আমি মাফ করব না রোদেলা, কোনোদিনও মাফ করব না। আমার সন্তানদের কাছেও তোমার কারণে আমি থাকতে পারিনি। আই হেট ইউ রোদেলা, আই হেট ইউ। রোদেলা, প্লিজ এভাবে বলবেন না। একটাবার আমাকে সুযোগ দিন প্লিজ, একটাবার। আমি আমার বাচ্চাদের থেকে দূরে থাকতে পারবো না প্লিজ। আপনাকে ছাড়াও আমি বাঁচতে পারবো না প্লিজ। আদ্রিয়ান রোদেলার কথা না শুনে চলে যায় বাবুদের নিয়ে। আর রোদেলা সেখানে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদতে থাকে। থরথর করে কাঁপছে রোদেলার শরীর। ঘামে ভিজে গেছে পরনের গোল জামাটা। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। পাশের টেবিল থেকে পানির গ্লাস নিয়ে এক শ্বাসে পানি খেয়ে নিল সে। এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে সে। আদ্রিয়ান ফিরে এসেছে, তার বাচ্চাদের তার কাছ থেকে নিয়ে গেছে। রোদেলা উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। স্বপ্নের কথাটা কিছুতেই ভুলতে পারছে না সে। আচ্ছা, আদ্রিয়ান কি সত্যিই ফিরে আসবে, নিয়ে যাবে বাবুদের ওর কাছ থেকে? না, এটা হতে পারে না। আদ্রিয়ান কিভাবে ফিরে আসবে? রোদেলা গিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলো। ঘড়িতে তাকিয়ে দেখে 4টা বাজে, একটু পরেই আজান দেবে। রোদেলা অজু করে আসলো। এর মধ্যেই দূরের মসজিদ থেকে আজানের ধ্বনি শোনা গেল।
রোদেলা যায় নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করে মোনাজাত করে একটু কোরআন পড়ে নিল রোদেলা। তারপর গিয়ে আবার বিছানায় শুয়ে পড়ল। এখন মনটা কিছুটা শান্ত হয়েছে। সকালে নাস্তার টেবিলে বসে নাস্তা করছে আরিয়ানরা সবাই। নীলাদ্র আর নন্দিনীর বিয়ের তারিখ ফিক্সড হয়ে গেছে। আগামী শুক্রবার বিয়ে ওদের। হাতে আর 1 সপ্তাহ সময়। এর ভিতর সব অ্যারেঞ্জ করতে হবে। আরিয়ান সব দায়িত্ব নিয়েছে। খাবার খেতে খেতে মিস্টার খান বলেন, মিস্টার খান, আচ্ছা রাফসান গ্রুপ অফ কোম্পানির মালিক মিস্টার রাফসানকেও তো দাওয়াত দেওয়া উচিত। আফটার অল সে আমাদের সাথে অনেক ডিল করে। মিস্টার হাসান, হ্যাঁ তাকেও দাওয়াত দে, ভালো হবে, ছেলেটা বেশ ভালো এবং এক্সপার্ট একজন বিজনেসম্যান। নীলাদ্র, এই রাফসানের সাথে আমাদের বান্দরবনে দেখা হয়েছিল। মিস্টার খান, বাহ, তাহলে তো ভালোই হলো। প্রথম কার্ড তাহলে তাকেই দেই। আরিয়ান, হ্যাঁ ভালো হবে। সবাই নাস্তা করে যে যার মতো বেরিয়ে গেছে। আরাব আজকে হাসপাতাল থেকে এসে সোজা তুর্যকে নিয়ে রুবাদের বাসায় যাচ্ছে। নিলয় ফোন করে আরাবকে জানিয়েছে কেন রুবা ওকে দূরে সরিয়ে দিয়েছিল। আরাব যেভাবেই পারুক রুবার বাবাকে মানাবে। তাই আজকেও আরাবরা যাচ্ছে রুবাদের বাসায়। অন্যদিকে আশরাফের অবস্থা করুণ। তার সব কালো সম্পত্তি সব ধ্বংস হয়ে গেছে। এখন এই সম্বল ছাড়া আর কিছুই নেই তার। আশরাফ, না, এভাবে বসে থাকলে চলবে না। আমার মনেই হচ্ছে ওই ছেলেটাই আদ্রিয়ান, আর সেটা সত্যি হলে আমি ওকে ছাড়বো না। আশরাফ ওর ছেলেদের ডাক দেয়। তারপর ওর পরিকল্পনা সাজায় ওরা। 2 দিন পর। এখন রোদেলার 7 মাস শুরু হয়েছে। পেট আগের থেকে বেশ ফুলে উঠছে। সেই সাথে বাচ্চাদের কিক তো আছেই। রোদেলার হাঁটতে চলতে বেশ অসুবিধা হয়। তাই রাত একদম ছায়ার মতো রোদেলার পাশে থাকে, যেন রোদেলার কোনো সমস্যা না হয়। কাশু আজকে চলে আসছে রোদেলাদের কাছে। কাশু আর কাউসারের ফ্যামিলি ওদের সম্পর্ক মেনে নিয়েছে। কাউসার দেশের বাইরে থেকে ফিরে আসলেই ওদের বিয়ে দিয়ে দিবে। রাফসান রেডি হচ্ছে, মন ওকে ওর সব প্রয়োজনীয় জিনিস এগিয়ে দিচ্ছে। রাফসান রেডি হতে হতে বলে, রাফসান, আমাদের সাথে ডিল করে মিস্টার খানের একমাত্র ছেলে নীলাদ্র খানের এই শুক্রবারে বিয়ে। আমাকে সবার আগে বিয়ের কার্ড দিয়েছে আর বলেছে আমি যেন অবশ্যই যাই বিয়েতে সপরিবার নিয়ে। মন, এটা তো ভালো কথা। রাফসান, হ্যাঁ রুবাকে কল করে চলে আসতে বলো, ওকে রেখে যাব না। মন, আচ্ছা ঠিক আছে। রাফসান রেডি হয়ে মনকে আদর করে চলে আসে অফিসে। আরাব পুরো 2 দিন রুবার বাবাকে বুঝিয়ে রাজি করিয়েছে ওদের বিয়ের জন্য। রুবার বাবা চায় না তার গরিব বলে মেয়ে ধনী পরিবারে গিয়ে কোনো কষ্ট পাক। তাই সে আরাবকে প্রথমে মেনে নিতে চায়নি, কিন্তু আরাব তাকে বুঝিয়েছে আরাব কোনোদিন রুবার অমর্যাদা করবে না, সারা জীবন রুবার পাশে থাকবে। অবশেষে রুবার বাবা আরাবও রুবাকে মেনে নেয়। দিন তারিখ মতে সামনের মাসেই ওদের বিয়ে দেবে তারা। এর মাঝেই মন রুবাকে ফোন দিয়ে জানায় আসার জন্য। রুবা বাবাকে বলে অনুমতি নেয়। আরাবের সাথেই আসার জন্য বেরিয়ে পড়ে সে। রাতে রোদেলার আজকেও ফিল হচ্ছে ওর পেটে কেউ চুমু দিচ্ছে, কথা বলছে। রোদেলা চোখ খুলে তাকিয়ে দেখে আদ্রিয়ান ওর পেটে চুমু দিচ্ছে। রোদেলা নড়ে চড়ে উঠতেই আদ্রিয়ান সরে গেল। রোদেলা উঠে বসতেই আদ্রিয়ান হেসে বলে, আদ্রিয়ান, এই যে পান্ডা, কেমন আছো? রোদেলা, পান্ডা? আদ্রিয়ান, পান্ডা। দেখো না তুমি পান্ডার মতো গোলগাল হয়ে গেছো একদম। রোদেলা, আমি গোলগাল হয়ে যাইনি,
আপনার বেবিগুলো আমার ভেতরে দেখে আমি মোটু হয়ে গেছি, তাই বলে আপনি আমাকে পান্ডা বলবেন? আদ্রিয়ান: তুমি পান্ডা, কিন্তু পান্ডা হলেও তোমাকে সেই কিউট লাগছে। উফ রোদেলাময়ী, কবে যা আমার বেবিগুলো দুনিয়ায় আসবে আর আমি তাদের দেখব? আমার আর অপেক্ষা সইছে না। রোদেলা। আদ্রিয়ান রোদেলার কোমর জড়িয়ে ধরে শুয়ে পেটে কান পেতে বাচ্চাদের অনুভব করছে। হঠাৎ আদ্রিয়ান এক্সাইটেড হয়ে বলে, আদ্রিয়ান, রোদেলাময়ী, বেবিরা কিক মার করছে। ও মাই গড, আমার বেবিরা কিক করছে। রোদেলা: হ্যাঁ তো এটা নতুন কি? কিক তো রোজই 6-7টা মারে। আদ্রিয়ান: আমার কাছে কারো নতুন, কারণ আমি আজ প্রথম তাদের কিক অনুভব করলাম। রোদেলা: আদ্রিয়ান: আচ্ছা তাহলে আমাকে মিস করো না, আমার আদরগুলো মিস করো না। রোদেলা। আদ্রিয়ান: জানি তুমি আমাকে মিস করো, আমার ছবি বুকে নিয়ে বসে থাকো, তখন আমাকে ছাড়া থাকতেই পারবে না, তাহলে কেন দূরে ঠেলে দিলে? তুমি বিরহে পোড়াতে চাও পোড়াও, কিন্তু এমনভাবে পড়িও না যে পুনরায় ফেরত আসার কোনো উপায় থাকবে না। ভালোবাসি বিধায় এই নয়, তোমার সব মেনে নিব। ভালোবাসি বলেই বিরহে পড়ি, কিন্তু পোড়াই না। ভালোবাসার বিষে রোজ মৃত্যু হয়। রোদেলা আদ্রিয়ানের কিছু বলল না, কেন জানি এই বিষয়ে কোনো কিছু বলতে পারে না। আদ্রিয়ান উঠে দাঁড়ায়, তারপর রোদেলার দিকে তাকিয়ে চলে যায়। না, আজ কোনো ধোঁয়া নেই। আজ রোদেলার সামনে দিয়েই, দরজা দিয়েই আদ্রিয়ান চলে গেছে, আর রোদেলা তাকিয়ে শুধু দেখে গেছে। সকালে মনের হাতে ডাক্তারের রিপোর্ট হাতে নিয়ে মন বসে আছে, চোখে তার পানি। না, এই পানি কষ্টের না, সুখের। এক নারীর বিশাল পূর্ণতার, খুশির। তার ভেতর রাফসানের একটা অংশ বেড়ে উঠেছে। হ্যাঁ, সে মা হতে যাচ্ছে। আর রাফসান বাবা। মন বুঝতে পারছে না কিভাবে জানাবে রাফসানকে এটা। রাফসান শুনলে তো খুশিতে আত্মহারা হয়ে যাবে। মন ভেবেছে খুব স্পেশাল ভাবে সে এটা জানাবে রাফসানকে। রুবা চলে এসেছে রোদেলাদের বাসায়। যথারীতি আবার 4 বান্ধবী একসাথে। আদ্রিতা আজকেও এসেছে, রোদেলাকে দেখে গেছে। আদ্রিতা সামনের মাসে চলে যাচ্ছে অহনাফের লাইফ সাথে উইকে। আজকে নীলাদ্র আর নন্দিনীর বিয়ে। বিয়ে বাড়ি যতটা সুন্দর করে সাজানো যায়, ঠিক ততটা সুন্দর করে সাজানো হয়েছে। আরিয়ান নিজে সব ডেকোরেশন করিয়েছে। নন্দিনীকে নিয়ে রুহি পার্লারে গেছে। বাকি সব কাজ হয়ে গেছে। নীলাদ্রকে পাঞ্জাবি পরিয়ে রেডি করছে আরিয়ান। নীলাদ্র: দূর, এই পাঞ্জাবি না, চাইনিজ ওয়ালের কাপড়। এত ঢোলা কেন রে বাবা? আরিয়ান: চুপচাপ দাঁড়িয়ে থাকো, কথা কম বলে। নীলাদ্র। আরিয়ান নীলাদ্রকে রেডি করে দিল। যথাসময়ে বিয়ে শুরু হলো। নীলাদ্র নন্দিনীকে স্টেজে বসানো হলো। কাজীও চলে এসেছে। বিয়ে পড়ানো শুরু হলো। আস্তে ধীরে বিয়ে সম্পূর্ণ হলো। রাফসানরা সবাই এসেছে। মিস্টার খান আর হাসান রাফসানের সাথে কথা বলছে। রুবা কাশু ছবি তুলছে বর বউয়ের সাথে। রোদেলা রাত মন এক জায়গায় বসা। এর মাঝে একটা ছেলে সবার সামনে এসে বলে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকে আমাদের আরজে
নীলাদ্রবী উপলক্ষে তার ভাই মানে আমাদের ফেমাস গায়ক আরিয়ান একটা গান গাবে ওকে। সবাই সেটা শুনে এক্সাইটেড হয়ে যায়। আরিয়ান সবার মাঝে এসে গিটার নিয়ে দাঁড়ায়। সবাই আরিয়ানকে দেখে এক্সাইটেড, শুধু রাফসানরা বাদে। তাদের চোখে বিস্ময়। রোদেলা বসা থেকে দাঁড়িয়ে যায় আরিয়ানকে দেখে। মুন, রুবা, কাশু, রাফসান সবাই অবাক। রোদেলার মুখ থেকে বেরিয়ে আসে আদ্রিয়ান। অবাক নয়নে রোদেলারা সবাই তাকিয়ে আছে আরিয়ানের দিকে। রোদেলা যেন কথা বলতেও ভুলে গেছে। আরিয়ানকে দেখে রুবা মুনের কাছে এগিয়ে এসে বলে, রুবা, মুন, এ আমি কি দেখছি? আদ্রিয়ান ভাইয়া এখানে। মুন, আমিও তো বুঝতে পারছি না, উনি আদ্রিয়ান কিন্তু সবাই আরিয়ান বলছে কেন? আরিয়ান গিটার নিয়ে বসে গান শুরু করলো। গান শেষ করে আরিয়ান চোখ খুলল। সবাই হাততালি দিতে লাগলো আর প্রশংসা করতে লাগলো। রোদেলা বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে। কেন যেন ও তার দাঁড়িয়ে থাকতে পারছে না। মাথা কেমন ঘোরাচ্ছে, হাত পা একদম অবশ হয়ে যাচ্ছে। রোদেলা আর দাঁড়িয়ে থাকতে পারল না, জ্ঞান হারিয়ে পড়ে যেতে নিল। কিন্তু রাত ওর পাশে থাকায় ওকে ধরে ফেলল। রাত। রোদেলা। রোদেলা, কি হলো? রাতের কথা শুনে সবাই ওর দিকে তাকালো। রাফসান, মুন, রুবা, কাশু সবাই ওর কাছে গেল। রাফসান রোদেলার গালে হালকা থাপ্পড় মেরে মেরে ডাকছে, রাফসান, রোদ, এই রোদ, কি হলো তোর বোন? মুন, রাফসান, ওর হাত পা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি হাসপাতালে নেও ওকে। রাফসান তাড়াতাড়ি রোদেলাকে কোলে তুলে নিল আর বেরিয়ে গেল। রাফসানের পেছনেও বাকিরা গেল। পুরো ঘটনায় উপস্থিত সবাই চুপ হয়ে গেল। আরিয়ান বুঝতে পারল হঠাৎ শব্দে রোদেলা জ্ঞান হারিয়েছে। আদ্রিয়ান অনুষ্ঠান রেখে বেরিয়ে গেল। ওদের পিছনে পিছনে মিস্টার খান, হাসান ডাকার পরেও পিছনে না ফিরে চলে গেল। রাফসান রোদেলাকে নিয়ে সিটি হাসপাতালে চলে আসে। ডাক্তার রোদেলা তাড়াতাড়ি কেবিনে শিফট করে। চেক আপ করে দেখে রোদেলার প্রেশার লো হয়ে গেছে, তাই হাত পা ঠান্ডা হয়ে গেছে। রোদেলা কেবিনে স্যালাইন আর ঘুমের মেডিসিন দিয়ে দেওয়া হলো। তারপর ডাক্তার বাহিরে আসলো। আরিয়ান ততক্ষণে চলে আসে হাসপাতালে। ডাক্তার বের হয়ে রাফসানকে বলে, ডাক্তার, কোনো একটা কারণে তিনি খুব বড় শক পেয়েছেন, মানে কোনো এমন কিছু যেটা উনি আশা করেনি কিন্তু তার সামনে হয়েছে, তাই তিনি খুব শক পেয়েছেন। দেখুন, এমন বারবার হলে কিন্তু বেবি আর ওনার জন্য রিস্ক হয়ে যাবে, তাই প্লিজ খেয়াল রাখবেন। রাফসান ডাক্তারের কথা শুনে মাথা নাড়ালো। ডাক্তার চলে যাওয়ার পর আরিয়ান রাফসানদের কাছে আসলো। রাফসান আরিয়ানকে দেখে আবার অবাক হলো। রাফসান, তুমি? আরিয়ান, জি। রোদেলা কেমন আছেন? রাফসান, ভালো। আরিয়ান, হঠাৎ এমন হলো কেন? রাফসান, তার আগে বলো তুমি কে? তুমি? আরিয়ান, আমি। রাফসান, হ্যাঁ তুমি। আরিয়ান, আমি আরিয়ান খান, সন অফ হাসান খান। রাফসান, তুমি সত্যি আরিয়ান? আরিয়ান, হ্যাঁ, এতে অবাক হবার কি আছে? রাফসান, আসলে তুমি আমার বোনের স্বামী আদ্রিয়ানের মতো দেখতে, হুবহু, যে আজ থেকে 6 মাস আগে মারা গেছে। তোমাদের চেহারা একদম এক। আমি শুনেছি এতদিন একই চেহারার দুজন মানুষ হতে পারে,
কিন্তু তা যে এভাবে সত্যি হবে তা ভাবতে পারিনি। রোদেলা তোমাকে দেখে শকড হয়ে জ্ঞান হারিয়েছে। জানি না জ্ঞান আসার পর কি হবে। আরিয়ান আচ্ছা ঠিক আছে, আমি আসছি, সাবধানে থাকবেন। আরিয়ান বেরিয়ে চলে আসে। গাড়িতে এসে বসে আরিয়ান হাসে। সে তো ইচ্ছে করেই সামনে এসেছে। আরিয়ান, আদ্রিয়ান খান, আমান এত তাড়াতাড়ি মরবে না। সে রোদেলাকে আমাকে মারতে বাধ্য করেছে। তাকে তো আমি নিজ হাতে মারব। রোদেলার সামনে এসেছি ইচ্ছে করেই, যাতে ও আমাকে দেখে আর জানার আগ্রহ বাড়ায়। আমি জানি আগামীকাল সকালেও যখন জ্ঞানে আসবে তখন অস্থির হয়ে যাবে আমার জন্য, আর এটাই আমি চাই। আরিয়ান গাড়ি নিয়ে চলে গেল বাসায়। সব গেস্ট চলে গেছে। বাসায় ড্রয়িং রুমে সবাই বসে আছে। আরিয়ান যেতেই ওর বাবা ওকে বলে, মিস্টার হাসান, কোথায় গেছিলে? আরিয়ান, হাসপাতালে। মিস্টার খান, কেন? আরিয়ান, ওই মেয়েটাকে দেখতে গেছিলাম, হঠাৎ এমন হলো তাই গেছিলাম। মিস্টার খান, আচ্ছা যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আরিয়ান রুমে চলে গেল। মিস্টার খান এসে মিস্টার হাসানের কাছে এসে বলল, মিস্টার খান, আমার কিন্তু আরিয়ানের হাবভাব ভালো লাগছে না। মিস্টার হাসান, মানে? মিস্টার খান, মানে ওই মেয়ের জন্য ও এত কেয়ারিং, মনে নাই রুহিও তো সেদিন বলল। মিস্টার হাসান, না এসব কি বলছিস তুই? আরিয়ান এমন কিছু করবে না। পচা শামুকে মুখ দেওয়ার মতো ছেলে আমার আরিয়ান না। মিস্টার খান, তাই যেন হয়। মিস্টার হাসান তার রুমে চলে গেল আর মিস্টার খান তার রুমে। সকালের দিকে জ্ঞান ফিরে আসে রোদেলার। আস্তে করে চোখ মেলে তাকায় সে। চারিপাশে তাকিয়ে দেখে বুঝতে পারলো সে হাসপাতালে আছে। রোদেলা পাশে তাকিয়ে দেখে রুবা ওর খাটের পাশে মাথা দিয়ে ঘুমাচ্ছে। রোদেলা নড়ে চড়ে উঠতেই রুবার ঘুম ভেঙে যায়। রুবা রোদেলাকে জাগনা দেখে রোদেলাকে বলে, রুবা, রোদ এখন কেমন লাগছে তোর? রোদেলা, হ্যাঁ ভালো লাগছে। রুবা, দাঁড়া আমি আরাবকে ডেকে আনছি। রুবা আরাবকে ডাকতে যায় আর রোদেলা আস্তে করে উঠে বসে। উঠে হেলান দিয়ে বসে খাটে। রোদেলা ভাবতে লাগে কালকের কথা। আরিয়ান আর আদ্রিয়ানের চেহারা একদম এক। এটা কি কাকতালীয় নাকি আসলে অন্য কিছু? ভেবে পাচ্ছে না রোদেলা। এর মাঝে আরাব চলে আসে। এসে রোদেলাকে চেক আপ করে নেয়, সব ঠিক আছে। রুবাকে বলে রোদেলাকে ফ্রেশ করিয়ে নাস্তা করিয়ে দিতে। রুবা আরাবের কথা মতো রোদেলাকে ফ্রেশ করিয়ে খাবার খাইয়ে দেয়। তারপর হাসপাতালের সব ফর্মালিটি শেষ করে রোদেলাকে বাসায় নিয়ে আসা হলো। রোদেলাকে বাসায় আনার পর রোদেলা কারোর সাথেই তেমন কথা বলছে না, আর না কেউ কালকের ঘটনার কথা ওর সামনে উঠাচ্ছে। রোদেলার শরীর ক্লান্ত লাগায় সে আবার ঘুমিয়ে যায়। রাত রোদেলার ঘুমিয়ে যাওয়ার পর কল দেয় আরিয়ানকে। রাত, হ্যালো স্যার। আরিয়ান, হ্যাঁ বলো। রাত, স্যার ম্যাডামকে বাসায় আনা হয়েছে। আরিয়ান, আচ্ছা কোনো সমস্যা নেই তো? রাত, না নেই। ম্যাডাম তো কালকের বিষয়ে কোনো কথা বলছে না, আর না বাসার কেউ। আরিয়ান, আচ্ছা ঠিক আছে, তুমি ওর সাথে থাকো। রাত, আচ্ছা স্যার। রাত কল কেটে দিল। তারপর রোদেলার গায়ে কাঁথা টেনে দিয়ে রুমের বাহিরে চলে যায়। এদিকে সাইমন, জন দুজনে দাঁড়িয়ে আছে আদ্রিয়ানের সামনে।
তারা যেন বিশ্বাসই করতে পারছে না তাদের সামনে তাদের আদ্রিয়ান স্যার দাঁড়ানো। আদ্রিয়ান দুজনের মুখ দেখে হাসছে। হাসতে হাসতে দুজনের দিকে তাল মেলে দিয়ে ইশারা করে। সাইমন আর জন দুজনে গিয়ে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আদ্রিয়ান দুজনকে জড়িয়ে ধরে। সাইমন, স্যার আপনি আপনি বেঁচে আছেন? আমরা তো বিশ্বাসই হচ্ছে না আমাদের আদ্রিয়ান স্যার বেঁচে আছে। জন, হ্যাঁ স্যার, আপনি বাইচা আছেন এটা দেখে আমার অনেক আনন্দ হচ্ছে। আদ্রিয়ান, আচ্ছা আর কাঁদিস না মেয়েদের মতো, এবার আগের ফর্মে ফিরে আয়। কাজে অনেক ফাঁকি মারছিস, এবার আর না। সাইমন জন সোজা হয়ে দাঁড়িয়ে বলে, সাইমন, খালি অর্ডার করেন স্যার, কাজ আমরা করে দিচ্ছি। আদ্রিয়ান, আমার অ্যালেক্স, রেইন, টুইঙ্কেল, টাইগার ওদের নিয়ে আয়। সাইমন, ওকে স্যার। আদ্রিয়ান সুইমিং পুলে চলে আসে। খাঁচায় করে নিয়ে আসা হয় অ্যালেক্স, রেইনকে, আর পানি থেকে উঠে আসে টুইঙ্কেল, টাইগার। চারজন এসে আদ্রিয়ানকে চারদিক দিয়ে ঘিরে ধরে। আদ্রিয়ান বসে ওদের আদর করতে লাগলো, আর ওরা আদর নিচ্ছে। আদ্রিয়ান, আমার সোনা বাচ্চারা, বাবাকে এতদিন মিস করছিস তাই না সোনারা? ইস কত শুকিয়ে গেছিস তোরা। কিরে তোরা ওদের ঠিক মতো খাবার দিস নাই? সাইমন, স্যার ওরা কি আপনাকে না দেখে খায় বলেন? এই 6 মাসে ওরা কত পাগলামি করেছে আপনার জন্য। এদের নিয়ে তাই দেশে এসে এখানে থাকছিলাম, আর আজকে আপনাকে ফিরে পাবো তা ভাবতেই পারিনি। ম্যাডাম আপনাকে ফিরে পেয়ে তো অনেক খুশি হবে। ম্যাডামের কাছে গেছেন স্যার? আদ্রিয়ান, নে ওদের রেখে আয়। সাইমন ওদের রেখে আসলো। তারপর আদ্রিয়ান ওদের সব বলল আর বুঝিয়ে দিল ওদের কি করতে হবে। ওদের সাথে সব কথা শেষ করে চলে আসে। 2 দিন পর রোদেলা বসে আছে ঘরে। মাথায় তার একটা জিনিসই ঘুরছে, আর সেটা হলো আরিয়ান। রোদেলা বুঝতে পারছে না কি করবে। রোদেলা, আচ্ছা উনি কি আরিয়ান নাকি আমার আদ্রিয়ান? আমার কি খবর নেওয়া উচিত ওনার ব্যাপারে? রোদেলা বুঝতে পারছে না কি করবে। রোদেলা সব ভাবছিল, তখন ওর ফোনে একটা মেসেজ আসলো অচেনা নাম্বার থেকে। তোমাকে হাসি মুখে রাখবো প্রতি মুহূর্তে ভালোবাসার মুগ্ধতায়। তোমাকে সারা জীবনের বাঁধনে বাঁধবো আমি ভালোবাসার পূর্ণতায়। চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে রোদেলার আদ্রিতাকে। তাদের সামনে বসে আছে আশরাফ। রোদেলা আর আদ্রিতার জ্ঞান নেই, তাই আশরাফ সামনের টেবিলে রাখা পানির গ্লাস নিয়ে পানি ছুঁড়ে মারলো ওদের মুখে। পানি ছুঁড়ে মারতেই দুজনের জ্ঞান ফিরে আসে। রোদেলা আর আদ্রিতা আস্তে আস্তে চোখ খুলে তাকালো। চোখ খুলে ভালোভাবে তাকিয়ে আশেপাশে দেখতে লাগলো। রোদেলা আর আদ্রিতা সামনে তাকিয়ে আশরাফকে দেখে অবাক হলো। বিশেষ করে আদ্রিতা আশরাফকে দেখে অবাক হলো। আদ্রিতা অবাক কণ্ঠে বলল, আদ্রিতা বাবা? রোদেলা আদ্রিতার কথা শুনে চমকে গিয়ে বলল, রোদেলা, বাবা মানে? আদ্রিতা, উনি আমার আর ভাইয়ার বাবা। আদ্রিতার কথা শুনে রোদেলা অবাকের চরম সীমানায় চলে গেল। আশরাফ আদ্রিতার কথায় হেসে বলল, আশরাফ, হ্যাঁ আমি। আদ্রিতা, আমাদের এভাবে এখানে ধরে আনার মানে কি? আশরাফ, মানে তো অনেক আছে, আস্তে আস্তে সব জানতে পারবে। রোদেলা, আপনি আমাদের এখানে কেন নিয়ে এসেছেন? কি চাই আপনার? আশরাফ, তোমার কাছে আমার কিছু নেই,
আবার আছে তোমার সাথেই আমার যাওয়া জড়িত আছে। রোদেলা মানে আশরাফ মানে খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। রোদেলা আর আদ্রিতা বুঝতে পারছে না কি হচ্ছে। আশরাফ তার পাশে থাকা ল্যাপটপটা অন করলো। তারপর সেই ল্যাপটপের স্ক্রিনে একটা ছবি আনলো। রোদেলা আর আদ্রিতা সেই ছবি দেখে অবাক হলো, কারণ ছবিটা আদ্রিয়ানের ফ্যামিলির ছবি, যেখানে আদ্রিয়ানের মা আর একটা লোক যার কোলে আদ্রিয়ান। আশরাফ ছবিটা দেখিয়ে বলতে লাগলো, এই যে ছবিটা তোমরা দেখছো সেটা হলো আদ্রিয়ানের পরিবারের ছবি। আদ্রিয়ানের মায়ের দ্বিতীয় স্বামী আমি। আদ্রিয়ানের আসল বাবা আর আমি ছিলাম দুই বন্ধু। আদ্রিয়ানের বাবা ছিল অনেক বড়লোক আর আমি একজন মধ্যবিত্ত। আদ্রিয়ানের বাবা আর মায়ের প্রেমের বিয়ে ছিল। ওদের বিয়ের 2 বছর পর আদ্রিয়ান হয়। আদ্রিয়ানের বাবা যখন বিজনেসে আরও লাভ হচ্ছিল আর আমি সেই ছোট্টই থেকে যাচ্ছিলাম। দেখতে দেখতে আদ্রিয়ানের 1 বছর হলো। একদিন আদ্রিয়ানের বাবা একটা অ্যাক্সিডেন্ট করলো আর সেই অ্যাক্সিডেন্টে স্পট ডেথ হয়ে যায় তার। আদ্রিয়ানের বাবা তার সব সম্পত্তি আদ্রিয়ানের মায়ের নামে করে গিয়েছিল। আদ্রিয়ানের বাবা মারা যাওয়ায় আদ্রিয়ানের মা অনেক ভেঙে পড়েছিল। আমি তাদের সামলাচ্ছিলাম। একটা সময় আদ্রিয়ানের মাকে আমি বিয়ের প্রস্তাব দিলাম আর এটাও বললাম আদ্রিয়ানকে একদম নিজের ছেলের মতো আগলে রাখবো। এরপর আদ্রিয়ানের মা আমার প্রস্তাবেই রাজি হয়ে যায়। বিয়ে করে নেই আমি আদ্রিয়ানের মাকে। তার সাথে শুরু করি সংসার। আদ্রিয়ানের 4 বছর বয়সের সময় আদ্রিতা হয়। আমি কৌশলে আদ্রিয়ানের মায়ের থেকে সব সম্পত্তি লিখে নেই নিজের নামে। তারপর শুরু করে তাদের প্রতি অবহেলা, কারণ সম্পত্তি ছিল আমার আসল চাওয়া। তাই আদ্রিয়ানের মাকে বিয়ে করেছিলাম আমি। আদ্রিয়ানের মা আমার এই পাল্টে যাওয়া মানতে পারতো না। আমাকে কারণ জিজ্ঞেস করলে আমি কিছু বলতাম না। এরপর আস্তে আস্তে তার প্রতি আমার আরও বিরক্তি আসতে লাগলো। তাদের রেখে আমি চলে আসলাম অন্য জায়গায়। ওদের কোনো খোঁজ খবর নিতাম না, এমনকি আমার ছেলে মেয়েদেরও দেখতে যেতাম না। আদ্রিয়ানের মা আমার ফোন দিলেও আমি ধরতাম না। এভাবেই যেতে লাগলো সময়। একদিন আদ্রিয়ানের মা আমাকে কল করে বলল, আমি যদি তাদের সাথে এমন করতে থাকি তবে সে পুলিশের কাছে গিয়ে আমার নামে মামলা করে দেবে। আমি ভয় পেয়ে যাই যে যদি সত্যিও আমার নামে মামলা করে দেয় তাহলে। তাই আমি সেই দিনের পরের দিনই ওদের কাছে যাই। সেদিন আদ্রিয়ান স্কুলে ছিল, বাসায় ছিল আদ্রিয়ানের মা আর আদ্রিতা। আমি বাসায় গিয়ে আদ্রিয়ানের মাকে বুঝাই, কিন্তু সে মানতে নারাজ। এক পর্যায়ে সে আমার সাথে চিল্লাচিল্লি শুরু করে দেয় আর আমিও রাগের মাথায় হাতের কাছে থাকা ছুরি দিয়ে ওকে একের পর এক আঘাত করতে থাকি। একটাই সময় বুঝি যে আদ্রিয়ানের মা মারা গেছে। আমি ভয় পেয়ে যাই, বুঝতে পারছিলাম না কি করব। ছোট্ট আদ্রিতা আমাকে দেখে ফেলে খুন করতে। আমি তাড়াতাড়ি ওকে সেখান থেকে নিয়ে পালিয়ে আসি। আদ্রিয়ানের ব্যাপারে আমি কোনো চিন্তা করিনি, কারণ সে আমার নিজের সন্তান ছিল না বলেই আমার কোনো চিন্তা ছিল না ওকে নিয়ে। আদ্রিতাকে নিয়ে সোজা চলে যাই অস্ট্রেলিয়া। সেখানেই বড় হতে লাগে আদ্রিতা, আর আমার সব কালো ব্যবসাও সেখানেই বসে করতে থাকি। একটা সময় আদ্রিতাকে সেখানে রেখে আমি চলে আসি বাংলাদেশে। সব খবর নিয়ে জানতে পারি আমার ভাই আদ্রিয়ানকে সিডনিতে কোনো এক অফার রেখে এসেছিল।
সেখানে আদ্রিয়ান বড় হচ্ছে। এভাবেই সব যেতে লাগলো। আদ্রিতা বোঝার বয়সের থেকেই আমার সহ্য করতে পারতো না, কারণ আমি তার মাকে মেরেছি। এই কারণে আমিও সেদিকে পাত্তা দিতাম না, রোজ এক এক নাড়িতে মজে থাকতাম। এভাবে চলতে লাগে সময়। একটা সময় আদ্রিয়ান নিজের মাফিয়া জগৎ তৈরি করে। আদ্রিয়ান জানতো না যে ওর মায়ের খুনি আমি, আর না জানতো এটা যে আদ্রিতা বেঁচে আছে। আদ্রিয়ান বোঝার সময় থেকেই আমাকে ওর বাবা জানতো। ওর আসলে বাবার কথা কোনোদিন ওকে জানানো হয়নি। একটা সময় আদ্রিয়ান আমার পেছনে এসে লাগে, কারণ আমার সব ইল্লিগ্যাল কাজের বাধা হয়ে দাঁড়াতো আদ্রিয়ান। আমার সকল কাজ ওর কালো ছায়ার মতো ছিল। আমি যদিও আগে জানতাম না যে এই মাফিয়ার লিডার, ও পরে জানতে পারি আমার ছেলেই আমার শত্রু। দিন দিন ও আমার কাছে বিষের মতো হয়ে যাচ্ছিল। তাই ওকে মারার চেষ্টা করলাম, কিন্তু লাভ হয়নি। এক সময় জানলাম আদ্রিয়ানের সব থেকে দুর্বলতা তুমি, তাই তোমাকে মারার পরিকল্পনা করলাম। কিন্তু তার আগেই আদ্রিয়ান চলে আসে দেশে। তাও তোমাকে মারার চেষ্টা চালিয়ে যাই, কিন্তু ফলাফল শূন্য। এক সময় জানলাম আদ্রিয়ান জেনে গেছে ওর মায়ের খুনি আমি। এখন মনের ভিতর ভয় ঢুকলো, কারণ আদ্রিয়ান আমাকে ছাড়বে না। তাই নিজেকে আন্ডারগ্রাউন্ড করে দিলাম। আর শেষ একটা চেষ্টা করলাম আদ্রিয়ানকে মারার, মেরেই দিয়েছিলাম। তবুও আল্লাহ বাঁচিয়ে দিয়েছিল। তারপর নিজেদের আত্মগোপন করে দিলাম কিছু সময়ের জন্য। এইটুকু বলে থামলো আশরাফ। আশরাফের কথা শুনে রোদেলা আর আদ্রিতা চুপ হয়ে যায়। আদ্রিতা তো যেন কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। সে তার ভাইয়ের আপন বোন না, মানে তার পরিচয় সে এই নোংরা লোকটার মেয়ে, আদ্রিয়ানের বাবার মেয়ে নয়। রোদেলা আশরাফের দিকে তাকিয়ে বলে, রোদেলা, আপনি বাবা নাকি অন্য কিছু? আপনার নিজের ছেলে না বলে তার সাথে এমন করলেন? আপনি তো মানুষ না। আশরাফ, আমার হিসাব পরে করো, আগে নিজের দিকে তাকিয়ে দেখো। কি ভালোবাসলে স্বামীকে, একটা ভিডিও দেখেই মেরে ফেললে। রোদেলা, আপনি? আশরাফ, হ্যাঁ, এই সবের পিছনেও আমিও ছিলাম। তোমার বাবা মাকে আদ্রিয়ানরা না আমি মেরেছি। আমার লোকেরা মেরেছে তোমার বাবা মাকে। তোমার বাবা মাকে সেদিন মারলাম। সেদিন যে ভিডিও তোমাকে দিয়েছিলাম, আর তাতে আদ্রিয়ান রূপে যাকে দেখেছিলে, সে ছিল আমার লোক। আমি ওকে আদ্রিয়ানের মতো করে সাজিয়েছিলাম, যাতে করে তুমি বিশ্বাস করো আদ্রিয়ানই তোমার বাবা আমাকে মেরেছে। লিজাকে দিয়েও মিথ্যা বলিয়েছিলাম। লিজার তো পেটে কোনো বাচ্চা ছিল না, সব ছিল সাজানো নাটক। আর তুমি সেই নাটক বিশ্বাস করে আদ্রিয়ানকে মেরে ফেললে। কি ভালোবাসা তোমার! আশরাফের কথা শুনে রোদেলা যেন এবার সাত আসমান থেকে পড়ল। এই একটা কথাই তার সব এলোমেলো করে দিল। এ কি ভুল করলো সে? কি করলো এটা সে? না জেনে না বুঝে কত বড় অন্যায় করলো সে আদ্রিয়ানের সাথে। আশরাফের কথা শুনে আদ্রিতা অবাক নয়নে রোদেলার দিকে তাকালো। রোদেলা তখন পাথর হয়ে বসেছিল। এদিকে মন্দ্রুবা, কাশু সবাই বসে আছে সোফায়। রাফসান মাথায় হাত দিয়ে বসে আছে। সেই সকাল থেকে রোদেলা নিখোঁজ। সকালে রোদেলা আদ্রিতাকে নিয়ে গেছে ডাক্তারের কাছে চেক আপ করানোর জন্য, কিন্তু সেই সকালের পর থেকে আর কোনো খবর নেই ওদের। কারো ফোনও লাগছে না।
আর না দুজনের মধ্যে কারো কোনো হদিস আছে। রাতের মধ্যেই আদ্রিয়ানকে কল করে জানিয়েছে রোদেলার নিখোঁজের কথাটা। আদ্রিয়ান জানিয়েছে সে দেখে নিচ্ছে। মন এভাবে বসে না থেকে পুলিশকে জানালে ভালো হতো না? রাফসান, আমিও তাই ভাবছি। পুলিশের কাছে গিয়ে মিসিং রিপোর্ট করি। রাত, আমার মনে হয় আরও কিছু সময় অপেক্ষা করা উচিত। হতে পারে তারা ফিরেও আসলো। রাফসান, হ্যাঁ, আজকের দিনটা দেখি। এদিকে সাইমন, স্যার, খবর একদম পাক্কা। আপনার বাবা, ভাবি আর আদ্রিতাকে তুলে নিয়ে গেছে। আদ্রিয়ান, রোদেলাকে আমার জন্য তুলে নিয়ে গেছে বুঝলাম, কিন্তু সাথে ওই মেয়েটাকে কেন নিল? সাইমন, হয়তো কোনো কারণেই নিয়েছে। আদ্রিয়ান, গাড়ি বের করো, আমার বাচ্চাগুলো কেউ নেও। আজ অনেক দিন পর ওদের নৈশভোজ হবে। সাইমন, একদম। আদ্রিয়ানরা বেরিয়ে পড়ল রোদেলাদের বাঁচানোর জন্য। রোদেলা, আপনি আপনি একজন বাবা নামের নরপশু। আপনি বাবা নামের কলঙ্ক। আপনি আমার হাত দিয়েই আমার সন্তানদের বাবাকে মারলেন। আমার সন্তানেরা জন্মের আগেই তাদের বাবাকে হারিয়েছে। আমার করা অন্যায়ের কোনো মাপ নেই, তেমন আপনার করা অন্যায়েরও কোনো মাপ নেই। মনে রাখবেন না, আপনি বেঁচে যাবেন। কোনো না কোনোভাবে ঠিক আপনার পতন হবেই। আশরাফ, হ্যাঁ, সেই পতনকে এখানে আনার অপেক্ষাই করছি। মেরে তুমি আদ্রিয়ানকে দিয়েছিলে ঠিকই, কিন্তু সে আসলে মরে গেছে নাকি এখনো জীবিত আছে, তাই এখন দেখা বাকি আমার। তোমাদের এখানে আনার কারণ এটাই, ওর পতনকে এখানে আনার। রোদেলা মনে মনে ভাবে, রোদেলা, উনি কি আরিয়ানের কথা বলছেন? আরিয়ান কি আদ্রিয়ান হতে পারে? আর আরিয়ান আদ্রিয়ানই হবে বা কি করে? আদ্রিয়ানের সাথে সে যা করেছে, তারপর আদ্রিয়ান কি আসবে তার কাছে? কিন্তু ওই যে তার কাছে রাতে আসতো সে। আশরাফ এখন শুধু অপেক্ষা। মিস্টার হাসান আর মিস্টার খান বসে কথা বলছেন। মিস্টার খান, আচ্ছা ভাইয়া, তুমি আরিয়ানকে পেলে কিভাবে? মানে আরিয়ানের তো তার আগের কোনো কিছু মনে নেই। তার কি মনে পড়ে না আগের কিছু? মিস্টার হাসান, ওর অপারেশনের পর ডাক্তার বলেছিল আগের কথা মনে হয়তো পড়তেও পারে, নাও পড়তে পারে। তবে এত মাসেও আমি ওর মুখে ওর আগের কিছুই শুনিনি। আর ওকে পেয়েছিলাম একটা খাদে রক্তাক্ত অবস্থায়। তুই তো জানিস আমার ছেলে আরিয়ান মারা গেছে অনেক আগেই, এভাবে খাদের থেকে পড়ে গিয়ে। সেই জন্য তোর ভাবি সব সময় আপসেট থাকতো। 8 মাস আগে আমি আর তোর ভাবি পাহাড়ে গেছিলাম। সেখান থেকে ফেরার পথে আরিয়ানকে আমরা পাই আহত অবস্থায়। তাড়াতাড়ি ওকে নিয়ে যাই হাসপাতালে। বাংলাদেশে ওর চিকিৎসা ভালো হচ্ছিল না, তাই নিয়ে যাই অস্ট্রেলিয়া। সেখানে ট্রিটমেন্ট করে আল্লাহর রহমতে আরিয়ান একদম সুস্থ হয়ে যায়, কিন্তু সব আগের স্মৃতি হারিয়ে ফেলে। তাই আমি আর তোর ভাবি ওকে আমাদের সন্তানের পরিচয় দিলাম। আর এখন পর্যন্ত আরিয়ানের আগের কিছুই মনে পড়েনি, আর মনে যেন না পড়ে তাই চাই। মিস্টার খান, হ্যাঁ, যত তাড়াতাড়ি পারো রুহির সাথে ওর বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। মিস্টার খান, হ্যাঁ, তাই করব। অপেক্ষার অবসান ঘটিয়ে আদ্রিয়ান চলে আসে আশরাফের ঠিকানায়।
আশরাফ দূর থেকে আরিয়ান ওরফে আদ্রিয়ানকে দেখে উঠে দাঁড়ালো চেয়ার থেকে। তারপর সামনে এগুতে এগুতে বলল, অবশেষে আমার অপেক্ষার অবসান হলো। আশরাফের সামনে দাঁড়িয়ে আছে আদ্রিয়ান, আর 1000 বছর যুগ পরে বাবা ছেলে মুখোমুখি দাঁড়ানো। দুজনের চোখেই বিক্ষোভের আগুন জ্বলছে। আশরাফ আদ্রিয়ানের দিকে তাকিয়ে হাসছে, আর আদ্রিয়ান শুধু তাকিয়ে আছে। আশরাফ আদ্রিয়ানকে দেখে বলল, আশরাফ, ওয়েলকাম মাই সান, ওয়েলকাম। তোমার জন্যই অপেক্ষা করছিলাম আমি। এখন তো আমার আর কোনো সন্দেহ নেই যে তুমি আদ্রিয়ান। আদ্রিয়ান আশরাফের কথায় হালকা হাসলো। আদ্রিয়ান আশরাফকে বলল, আদ্রিয়ান, হ্যাঁ আমি আদ্রিয়ান। আমি আদ্রিয়ান খান আমান, যাকে আপনি মারতে চেয়েছিলেন তারই ভালোবাসার মানুষের হাতে। কিন্তু কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে। আমাকেও আল্লাহ বাঁচিয়েছে আপনার হাতে মারবার জন্য। আশরাফ, আমাকে মারবে তুমি? বাহ, বেশ ভালো বলেছ। আসলে ঠিকই বলেছে আল্লাহ তোমাকে বাঁচিয়েছে আবার আমার হাতে মরার জন্য। আদ্রিয়ান, হ্যাঁ তো মারুন আমায়। দেখুন একদম অস্ত্রবিহীন আছি, নিন মারুন। আশরাফ ওর লোকেদের ইশারা করতেই তারা আদ্রিয়ানের উপর হামলা করার জন্য ঝাঁপিয়ে পড়ে। কিন্তু তার আগেই আদ্রিয়ানের গার্ডসরা সবাইকে মেরে দেয়। কিছু সময়ের মাঝে আশরাফের লোকদের লাশ বিছিয়ে পড়ে সব মাটিতে। আশরাফের সব লোকেদের একে একে মাটিতে ফেলে দেওয়া হলো মেরে। আদ্রিয়ান এবার একটা চেয়ার টেনে বসলো আশরাফের সামনে। আশরাফ তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান সিগারেট জ্বালাতে জ্বালাতে বলল, আদ্রিয়ান, তো এবার বলুন, আর আছে কি কেউ বাকি? আশরাফ কিছু বলছে না। আদ্রিয়ান আবার বলতে লাগলো, আদ্রিয়ান, আপনাকে ঠিক কোন কারণের জন্য মারবো বুঝতেছি না। আমার মায়ের খুনের কারণে, আমার বোনকে আমার থেকে কেড়ে নেওয়ার কারণে, আমাকে মারার চেষ্টা করার জন্য, আমার স্ত্রীকে কিডন্যাপ করার জন্য, নাকি কোনটার জন্য মারবো বলেন আপনি? আশরাফ চুপ হয়ে গেছে, গা দিয়ে কপাল দিয়ে ঘাম ঝরছে তার। আদ্রিয়ান সাইমনদের ইশারা করতেই ওরা রোদেল আর আদ্রিতার বাঁধন খুলে দেয়। আদ্রিয়ান, আদ্রিতাকে ধরে আনার কারণ কি? ওকেও কি মেরে ফেলতে চাইছিলেন নাকি? আচ্ছা, কেমন বাবা আপনি? মানলাম আমি আপনার নিজের ছেলে না, কিন্তু আদ্রিতা, ও তো আপনার সন্তান, আপনার নিজ সন্তান। তার সাথে এমন কিভাবে করতে পারলেন আপনি? ছোট থেকে মা হারা করে দিলেন তাকে, নিজের কাছে নিয়ে গিয়ে বড় করলেন, না সঠিক যত্ন নিয়েছেন, না দিয়েছেন ভালোবাসা। কি অবাক হচ্ছেন? আমি কিভাবে জানি ও আমার বোন? আমি জানি সেই আরিয়ান হয়ে ফিরে আসার পরেই যে আদ্রিতা আমার সেই হারিয়ে যাওয়া ছোট্ট পাখিটা, জেনেও আমি ওর কাছে ধরা দেইনি। আদ্রিয়ান উঠে দাঁড়ায় আর রোদেলার কাছে গিয়ে বলে, আদ্রিয়ান, যার কারণে তুমি আমাকে মারতে চেয়েছিলে, আজ জানতে পারলে তো আসল কথা, আসল সত্যি, যে আমি তোমার বাবা মাকে মারিনি, আর নালিজার সাথে আমার কিছু ছিল। আশরাফ আদ্রিয়ানকে রোদেলার সাথে কথা বলতে দেখে পালাতে নিলে সাইমন জনকে ধরে ফেলে। সাইমন, স্যার, পাখি দেখি পালাচ্ছে। আদ্রিয়ান, ওকেও আর এক পাখির কাছে নিয়ে যা। সাইমন, আচ্ছা। সাইমন আশরাফকে বেঁধে নিয়ে এলো বড় ফাঁকা মাঠে। এখানে একটা নদীও আছে। আদ্রিয়ান আদ্রিতা রোদেলাকে নিয়ে আসে এখানে।
এখানে আগে থেকেই লিজাকেও এখানে রাখা হয়েছে। আশরাফকে এনে লিজার পাশে রাখা হলো। আদ্রিয়ান এসে দুজনের সামনে দাঁড়ালো। আদ্রিয়ান সাইমনকে বলল, আদ্রিয়ান, সাইমন অ্যালেক্স রেইনের খাঁচা খুলে দে। সাইমন অ্যালেক্স রেইনের খাঁচা খুলে দিল। আদ্রিয়ান লিজার কাছে এগিয়ে এসে ওর চুলের মুঠি ধরে বলল, আদ্রিয়ান, কি বলেছিলি তুই? আমাকে তোকে ব্যবহার করেছি, তোকে আমার বিছানায় নিয়েছি, তোর পেটে আমার সন্তান। শোন, আদ্রিয়ানের চয়েজাত বিশ্রী না, তোর মতো পতিতা। আদ্রিয়ান হাত দিয়ে ধরে না। বাবার বয়সী লোককে বিয়ে করে সংসার পেতেছিস। আমার রোদেলাকে আমার বিরুদ্ধে লাগিয়ে দিয়ে ভালো করে তাকিয়ে দেখ। আদ্রিয়ান তার পুরো জন্মে একজনকেই ভালোবেসেছে, একজনকেই ছুঁয়েছে, আর সেই আমার বাচ্চাদের মা হতে চলেছে। তোকে আগেও বলেছিলাম রোদেলার থেকে দূরে থাক, কিন্তু তুই তো সীমাই ছাড়িয়ে গেলি। আজ তোকে দেখাবো মৃত্যু কি। আদ্রিয়ান লিজাকে ধাক্কা মেরে অ্যালেক্স রেইনের খাঁচায় ছুঁড়ে মারে। অ্যালেক্স রেইন ঝাঁপিয়ে পড়ে লিজার ওপর। লিজার মরণ চিৎকার শুনে আত্মতৃপ্তি পাচ্ছে যেন আদ্রিয়ান। রোদেলা আদ্রিতা দেখেই যাচ্ছে, ভয়ে কিছুই বলতে পারছে না। আদ্রিয়ান এবার আশরাফের কাছে যায়। আশরাফের কাছে এসে দাঁড়িয়ে জনকে বলে, আদ্রিয়ান, জন টুইঙ্কেল টাইগারকে নিয়ে আসো। জন ওদের দুজনকে এনে পানিতে ছাড়ে। আদ্রিয়ান পাশে রাখা বড় তলোয়ারটা হাতে নেয়। আশরাফ তা দেখে বলে, আশরাফ, আদ্রিয়ান আমি তোমার বাবা, তুমি এমন করতে পারো না। আদ্রিয়ান এটা শুনে এক কোপ মারে আশরাফের ডান হাতে আর বলে, সে আমার জন্মদাত্রী মা ছিল। আশরাফ এক কোপ খেয়ে ছটফটাতে লাগে। আদ্রিয়ান আরেকটা কোপ দেয় আশরাফের হাতে আর বলে, সে আমার স্ত্রী ছিল। আশরাফ এবার মাটিতে বসে পড়ল আর ধরফাতে লাগলো। আশরাফের চিৎকারে আসমান ভারী হয়ে যাচ্ছে। আদ্রিয়ান আবার কোপ মারে আশরাফের পা দুটোতে আর বলে, আমার থেকে সব নেওয়ার শাস্তি এইগুলো। আশরাফ এবার নিস্তেজ হয়ে গেছে। আদ্রিয়ানের চোখে পানি। আদ্রিয়ান বিড়বিড় করে বলছে, আমি পেরেছি মা, তোমার খুনিকে শাস্তি দিতে পেরেছি মা। আদ্রিয়ান নিজের হাতে টাইগার টুইঙ্কেলকে আশরাফের শরীরের টুকরাগুলো ওদের খেতে দিল। আদ্রিয়ান খুব মজা করে ওর 4 বাচ্চার খাওয়া দেখছে। আজ ওরাও তৃপ্তি, আদ্রিয়ানও তৃপ্তি। আদ্রিয়ান উঠে রোদেলা আদ্রিয়ানের কাছে গেল। আদ্রিয়ান বোনের দিকে 2 হাত বাড়িয়ে দিতেই আদ্রিতা ভাইয়ের বুকে হামলে পড়ে কেঁদে দিল। এ যে সুখের কান্না, কত বছরের মিলনের কান্না। আদ্রিতা, ভাইয়া, আমি তোমার আপন না, আমি ওই উচ্ছন্ন লোকটার মেয়ে। আদ্রিয়ান চুপ, তুই আমার বোন, আর এটাই তোর সব থেকে বড় পরিচয়। এর থেকে বেশি কোনো পরিচয় আর নেই, আর কোনোদিন এসব বলবি না। রোদেলা আদ্রিয়ানের দিকে তাকাতে পারছে না। অপরাধবোধ, লজ্জা সব মিলে আজ সে অপরাধী, চরম অপরাধী সে আজ। রোদেলা আদ্রিয়ানকে কিছু বলতে যাবে, তার আগে আদ্রিয়ান বলে, আদ্রিয়ান, গাড়িতে গিয়ে বস তোরা, আমি আসছি। কথাটা বলে আদ্রিয়ান হাঁটা দিল। আদ্রিতা রোদেলা গিয়ে গাড়িতে বসলো। আর একটু পর আদ্রিয়ান এসে বসলো আর গাড়ি স্টার্ট দিল। আদ্রিয়ান রোদেলাকে নিয়ে ওদের বাসায় আসলো। এখন রাত হয়ে গেছে অনেক। আদ্রিয়ান রোদেলা আদ্রিতাকে নিয়ে দরজায় দাঁড়িয়ে বেল দিল। এদিকে বেলের আওয়াজ পেয়ে রুবা গিয়ে দরজা খুলে দিল।
আদ্রিতা রোদেলা আদ্রিয়ানকে দেখে অবাক হলো রুবা। রুবা অবাক হয়ে বলল, রুবা, আদ্রিতা, রোদেলা তোরা আসছিস? আদ্রিয়ান, ওদের ভেতরে নিয়ে যাও। রুবা রোদেলাকে ধরে ভেতরে নেয়। আদ্রিয়ান আদ্রিতা ভেতরে আসে। সোফায় বসে থাকা সবাই আদ্রিতা রোদেলাকে দেখে বসা থেকে উঠে দাঁড়ায়। রাফসান রোদেলার কাছে এগিয়ে এসে বলে, রাফসান, তুই ঠিক আছিস তো? কই ছিলি তোরা? জানিস আমরা কত ভয় পেয়েছিলাম। কোথায় ছিলি তোরা? রাফসানের প্রশ্নের উত্তর আদ্রিতা দেয়, যে ওদের সাথে কি কি হয়েছে, এমনকি আদ্রিয়ানের পরিচয়ও দেয়। সব শুনে সবাই অবাক, সবাই যেন স্তব্ধ খেয়ে গেছে শুনে। মন, তার মানে আপনি আদ্রিয়ান? কিন্তু আপনি বেঁচে ছিলেন তাহলে কেন ফেরত আসেননি? কেন এই ছদ্মবেশ? আদ্রিয়ান আপনাদের সব প্রশ্নের উত্তর দেবে রোদেলা। কি রোদেলা? তাই তো। রোদেলা আদ্রিয়ানের কথা শুনে কিছু বলে না। রাফসান, বল রোদেলা, আদ্রিয়ান কি বলছে? রোদেলা একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বলে, রোদেলা, উনি মারা যায়নি, ওনাকে মেরে ফেলা হয়েছিল। রোদেলার কথা শুনে সবাই আরো অবাক। মন, মেরে ফেলা হয়েছিল? কে মেরেছিল? রোদেলা, আমি। হ্যাঁ আমি। আমি সেই যে ওনাকে বান্দরবনের পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলাম। কিন্তু আমি ইচ্ছে করে করিনি। আশরাফ লিজ আমাকে মিথ্যা বলেছিল। বাবা মাকে আশরাফ মেরেছিল, কিন্তু মিথ্যা ভিডিও করে আদ্রিয়ানকে ফাঁসিয়েছিল। আমি জানি আমি অনেক বড় অন্যায় করেছি। লিজ আশরাফের কথা বিশ্বাস করে আমি আদ্রিয়ানকে অবিশ্বাস করেছি। রোদেলার কথা শেষ হতেই কারো 5 আঙ্গুল এসে পড়ল রোদেলার গালে। রোদেলা সামনে তাকিয়ে দেখে রাফসান তাকিয়ে আছে অগ্নি চোখ নিয়ে। রাফসান চিৎকার দিয়ে বলে, রাফসান, ছি ছি ছি, আমি ভাবতেও পারছি না তুই এমন কিছু করতে পারিস। যে তোকে সব দিয়ে ভালোবাসলো, তুই তাকে অবিশ্বাস করে একটা ভিডিওর ভিত্তিতে ওকে মারলি। মন যে তোকে পাগলের মতো ভালোবাসলো, তোর জন্য মরতে পর্যন্ত বসলো। তুই ভাবলি কেমনে যে সে তোকে ধোঁকা দিবে? সে মা বাবাকে মেরেছে। কি ভালোবাসা তোর এটা! রুবা, আমি ভাবতেও পারছি না তুই এসব করেছিস। কিভাবে পারলি রোদু তুই এটা করতে? রোদেলা সব কথা শুনে চুপ করে অশ্রু ফেলছে। আর যে তার বলার কিছুই নেই। আদ্রিয়ান বসে আছে মিস্টার হাসান, মিস্টার খানের সামনে। বাকি সবাইও এখানে উপস্থিত। আদ্রিয়ান অনেকটা সময় ধরে চুপ করে আছে। তাই মিস্টার হাসান নিজেই বললেন, মিস্টার হাসান, আরিয়ান তুমি কি কিছু বলতে চাও? আদ্রিয়ান, জি মিস্টার হাসান, বলো তাহলে। আদ্রিয়ান, আমি জানি আপনারা এটা কিভাবে নেবেন বা কিভাবে আপনারা বুঝবেন, কিন্তু আমি আরিয়ান নই, এটা আপনারা জানেন। আমি আদ্রিয়ান। আমাকে আপনারা সেদিন বাঁচিয়েছিলেন। আপনারা আমায় না বাঁচালে আমি আজকে এখানে আরিয়ান হয়ে আসতে পারতাম না। আমাকে বাঁচিয়েছেন, নতুন জীবন দিয়েছেন, এর জন্য আমি আপনাদের কাছে চিরঋণী থাকব। কিন্তু সত্যি এটাই, আমি আমার আসল পরিচয় অনেক আগেই আমার মনে চলে এসেছিল, কিন্তু আমি চুপচাপ আরিয়ান হয়েই ছিলাম। আমি বাংলাদেশে আসার অপেক্ষায় ছিলাম। আমার স্ত্রীকে ষড়যন্ত্র করে আমাকে মেরিয়েছে, তাকে ধরার জন্য অপেক্ষা করছিলাম। আজ আমি তাকে শাস্তি দিতে পেরেছি। রোদেলা আমার স্ত্রী, রোদেলার বাচ্চার বাবা আমি। রোদেলাকে এবার ফিরতে হবে আমার পরিবারের কাছে, আমার স্ত্রীর কাছে। আদ্রিয়ানের কথা শুনে চুপ করে রইলেন মিস্টার হাসান।
মিস্টার হাসান কিছুটা সময় চুপ করে থেকে বললেন, মিস্টার হাসান, আমার ছেলে আরিয়ান মারা যাবার পর আমি তোমাকে পেয়েছিলাম। ভুলে গেছিলাম আরিয়ান যে নেই। তোমাকেই আরিয়ান মনে করে নিয়েছিলাম। আরিয়ান ভেবে অনেক শাসন করেছি, হয়তো কোনো কিছু জোরও করেছি। তার জন্য আমি ক্ষমা চাচ্ছি তোমার কাছে। তবে তোমার জন্য আমার এই বুক সব সময় খোলা। তুমি যখন চাও এসো আমাদের কাছে। কোনো সমস্যা হলে তোমার এই বাবাকে বলো। আর হ্যাঁ বেটা, বৌমাকে নিয়ে আর আমার নাতি নাতনিদের নিয়ে কিন্তু আসবে একদিন। আদ্রিয়ান মিস্টার হাসানের কথা শুনে অবাক হয়। মিস্টার হাসান হেসে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে। আদ্রিয়ানও জড়িয়ে ধরে মিস্টার হাসানকে। সম্পর্ক শুধু রক্তের হলেই হয় না, সম্পর্ক হতে হয় মনের। তাই তো মিস্টার হাসান আদ্রিয়ানকে নিজ সন্তানই ভাবেন। হয়তো প্রথমে তিনি ভুল করতে চাচ্ছিলেন রুহিকে আদ্রিয়ানের সাথে বিয়ে দিতে চেয়ে, কিন্তু এখন তিনি সেই ভুলটা বুঝতে পারছেন। এদিকে রোদেলা বসে আছে রুমে। বাড়ির কেউ তার সাথে কথা বলছে না। মন একবার এসে রাতের কাছে ওর খাবার দিয়ে গেছে। রাত বাদে কেউ ওর দিকে ফিরেও তাকাচ্ছে না। সবাই সব শোনার পর স্তব্ধ হয়ে গেছে। রোদেলা এমন করবে কেউ ভাবতেও পারেনি এটা। আদ্রিয়ানের ভালোবাসার ফল যে এভাবে দিবে তা ভাবনার বাহিরে ছিল। আদ্রিয়ান রোদেলাকে যাওয়ার আগে বলে গেছে, আমি তোমাকে নিজের সবটা দিয়ে ভালোবাসতাম, এখনো ভালোবাসি, কিন্তু তুমি আমাকে এই বুকে যে আঘাত দিয়েছো তা কোনোদিন ভোলার নয়। তুমি তো মরেই গিয়ে আমি তো মরেই গিয়েছিলাম, কিন্তু আল্লাহ ফিরিয়ে নিয়ে আসছে। তবে আগের আদ্রিয়ানের মৃত্যু সেদিন ওই পাহাড় থেকে পড়ে হয়ে গেছে। আজ সে তোমার সামনে আছে। সে তোমাকে চরম ঘৃণা করে। তোমার মুখও আমি আর দেখতে চাই না। আমার সন্তান এই দুনিয়ায় আসার পর তাকে আমি নিয়ে যাব। তার বাবাই তার জন্য যথেষ্ট হবে। কোনোদিন তোমাকে আমি আমার আর আমার সন্তানের কাছে আসতে দেব না। তুমি আমাকে বিশ্বাস করোনি। আমার ভালোবাসাকে অপমান করেছো তুমি। তোমাকে আমি চাই না। আর রোদেলা আর চাই না। আদ্রিয়ান এই কথাগুলো বলেই বেরিয়ে চলে গেছিল। রোদেলা আদ্রিয়ানের কথা শুনে শুধু চুপ করে চোখের পানি ফেলেছে। রোদেলা সব ভাবছে আর এখনো কান্না করছে। রাত এসে ওকে শান্ত করছে, কিন্তু লাভ হচ্ছে না। শুধু মনে খুব কষ্টে রাত রোদেলাকে শান্ত করে ঘুম পাড়ালো। আদ্রিয়ান কল করে রাতের থেকে খবর নিল রোদেলার। রাত সব বলল ওকে। আদ্রিয়ান সবটা শুনে মনে মনে এটাই বলল, একটু কষ্ট পাও রোদেলা, দেখো ভালোবাসার থেকে দূরে থাকা কত যন্ত্রণার। এভাবেই যেতে লাগে দিন। রোদেলা একদম একা হয়ে যায়। একই ছাদের নিচে থাকলেও কেউ ওর সাথে কথা বলে না। ও কথা বলতে চাইলে সবাই ওকে এড়িয়ে যায়। রোদেলা নীরবে কষ্ট পাচ্ছে। আদ্রিয়ানের সাথে যোগাযোগ করতে চেয়েছিল, কিন্তু সেটাও পারেনি। একদিন রাতের বেলায় রোদেলার ঘুম হয় না এখন ভালো। বাবুগুলোর নড়াচড়ায় দাড়ি বেড়ে গেছে। 9 মাসে পা দিয়েছে রোদেলা। পেট অনেক বড় হয়েছে। দুটো বাবু বলে কথা। রোদেলা বিছানা থেকে উঠে ওয়াশরুমে গেল। ওয়াশরুমের দরজা খুলে পা দিতেই পানিতে স্লিপ কেটে পড়ে গেল রোদেলা। একদম সোজা উপর হয়ে পড়েছে। আঘাত পায় পেটে। রোদেলা সাথে সাথে চিৎকার দেয়। রোদেলার চিৎকারে ঘুম ভেঙে যায় রাতের। রাত জলদি উঠে গিয়ে দেখে রোদেলা পেট ধরে চিৎকার করে কান্না করছে আর পুরো ফ্লোর রক্তে মাখামাখি। রাত তাড়াতাড়ি চিৎকার দিয়ে সবাইকে ডাকলো। এত রাতে চিৎকার শুনে রাফসানরা সবাই রুমে এসে এই অবস্থা দেখে ঘাবড়ে যায়।
রাফসান তাড়াতাড়ি বোনের মাথাটা কোলে নেয়। রোদেলা চিৎকার করে বলছে, রোদেলা, ভাইয়া আমার বাচ্চা, ভাইয়া আমার বাচ্চাদের বাঁচাও। রাত তাড়াতাড়ি আদ্রিয়ানকে কল দেয়। আদ্রিয়ান খবর শোনা মাত্র থমকে যায়। হাওয়ার গতিতে চলে আসেছে রোদেলাদের বাসায়। আদ্রিয়ান এসে রোদেলার এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়। তবুও নিজেকে সামলে রোদেলাকে কোলে করে বেরিয়ে পড়লো হাসপাতালের জন্য। রাফসান গাড়ি ড্রাইভ করছে, সামনে মন বসা। আদ্রিয়ান আরাবকে কল করে দিয়েছে। আরাব জেনে গেছে আদ্রিয়ান জীবিত আছে। আর আদ্রিয়ান। রোদেলা চিৎকার করে কান্না করছে। আদ্রিয়ানের হাত পা ঠান্ডা হয়ে আসছে ভয়ে। রোদেলা আদ্রিয়ানের হাত চেপে ধরে বলে, রোদেলা, জানি আমি অপরাধী, আমাকে মাফ করতে পারবেন না, কিন্তু যদি আমি মরে যাই আমার বাবুদের আমার কথা একটু হলেও বলিয়েন। আর হ্যাঁ, যদি এমন পরিস্থিতি হয় মা বা বাচ্চা দুজনের মধ্যে একজন বাঁচবে, তবে আপনি আমাদের বাচ্চাকেই বেছে নেবেন। আমার জন্য কষ্ট পাবেন না একদম। আর একবার শেষবারের মতো বলবেন প্লিজ ভালোবাসেন। আদ্রিয়ান রোদেলার কথা শুনে চোখ ভিজে গেছে। আদ্রিয়ান রোদেলাকে ধমক দিয়ে বলে, আদ্রিয়ান চুপ, একদম চুপ, কিছু হবে না তোমার আর আমাদের বাবুদের, সব ঠিক হয়ে যাবে। রোদেলা হালকা হাসলো। রোদেলা ব্যথা আর সহ্য করতে পারছে না। চোখে সব ঝাপসা হয়ে আসছে। চোখের সামনে আদ্রিয়ানের সাথে কাটানো দিনগুলো ভাসছে। আদ্রিয়ান রোদেলাকে চোখ বন্ধ করতে দেখে বারে বারে ওকে চোখ বন্ধ না করার জন্য বলছে। 20 মিনিটের মাঝে হাসপাতালে এসে পৌঁছালো আদ্রিয়ানরা। আরাব অলরেডি বিশেষ গাইনি ডাক্তার, বেস্ট সিজারিয়ান ডাক্তারকে নিয়ে আসছে। ডাক্তার রিমির আন্ডারে যাবে রোদেলা। রোদেলাকে স্ট্রেচারে করে অপারেশন থিয়েটারে নেওয়া হলো। আদ্রিয়ান, রাফসান, মুন, রুবা, কাশু, আরাব দাঁড়ানো বাহিরে। এর মাঝে আদ্রিতাও চলে আসছে। একটু সময় পর ডাক্তার রিমি বেরিয়ে আসলো। আদ্রিয়ান এগিয়ে গেল তার দিকে। আদ্রিয়ান, কি অবস্থা ডাক্তার? রিমি, ইমার্জেন্সি সিজার করতে হবে, বাচ্চাদের পজিশন ঠিক নাই, বাচ্চারা উল্টিয়ে গেছে, আর রোদেলার ব্লিডিং বন্ধ হচ্ছে না, তার উপর সেন্স নেই ওর। আপনারা রক্তের ব্যবস্থা করে রাখুন। আর পেশেন্টের হাজবেন্ডকে? আদ্রিয়ান, আমি। রিমি, আপনাকে একটা বন্ড সাইন করতে হবে, যেহেতু এটা খুব ক্রিটিক্যাল সিজার। মা বা বাচ্চার মাঝে যে কোনো একজন বাঁচবে, হয় আপনার স্ত্রী নয়তো আপনার বাচ্চারা। 9 মাসে ডেলিভারি হচ্ছে, রিস্ক অনেক। আদ্রিয়ান সব চুপ হয়ে যায়। নার্স এসে ওকে একটা পেপার দেয়। আদ্রিয়ান পেপারটার দিকে তাকালো। বারবার রোদেলার বলার কথাটা মনে পড়ছে, আমার আর বাবুর মাঝে বাবুকে বেছে নিবেন। না, আদ্রিয়ান পারবে না রোদেলাকে ছাড়া থাকতে। আল্লাহ চাইলে তারা আবার বাবা মা হতে পারবে। আদ্রিয়ান এক শ্বাসে মাতে সই করে দেন। অপারেশন শুরু হলো। মিস্টার হাসানেরও আসছে সবাই। আদ্রিয়ান তাদের জানিয়েছে। সবাই অনেক টেনশন করছে। মনরু বা কাশু নামাজে বসে দোয়া করছে রোদেলার জন্য। 2 ঘন্টা পর ডাক্তার রেমি বেরিয়ে আসলো। অপারেশন থিয়েটার লাইট বন্ধ হতেই আদ্রিয়ান দাঁড়িয়ে গেল। ডাক্তার রেমি আদ্রিয়ানের কাছে এগিয়ে গেল আর মিষ্টি হেসে বলল, রেমি, কংগ্রেচুলেশন মিস্টার আদ্রিয়ান,
আল্লাহ আপনার ঘরে এক রাজকন্যা আর রাজপুত্র দিয়েছে। বাচ্চাদের আপাতত অবজারভেশনে রাখা হয়েছে। আগামীকাল সকালে আপনাদের কোলে দেওয়া হবে। কথাটা শুনেই সবাই একটু স্বস্তি পেল। আদ্রিয়ান রিমিকে জিজ্ঞেস করলো, আদ্রিয়ান, আমার ওয়াইফ? রিমি মুখটা মলিন করে বলল, রিমি, অনেক ব্লিডিং হয়েছে আর লাস্ট মোমেন্টে মনে হচ্ছিল সে আর পারবে না, কিন্তু মিরাকেল করে আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে। আল্লাহর রহমতে সেও ভালো আছে। তবে জ্ঞান যদি 24 ঘন্টার মাঝে না দেড়ে তবে সে কোমায় চলে যাবে। কথাটা বলে রিমি চলে গেল। আদ্রিয়ান এখানেই দাঁড়িয়ে পড়ল। রোদেলাকে কেবিনে দেওয়া হলো। আদ্রিয়ান বাবুদের দেখেনি কখনো। রোদেলার পাশে বসে আছে আদ্রিয়ান। আদ্রিয়ান, আর কত জ্বালাবে আমাকে? 2 বাচ্চার মা হয়ে গেছো, তাও আমাকে জ্বালানো বন্ধ করবা না? কোথায় বাচ্চারা আসছে, আমরা এখন হ্যাপি ফ্যামিলি হব? তা না, উনি ঘুমিয়ে আছেন। উঠো তাড়াতাড়ি, আমার কিন্তু রাগ হচ্ছে অনেক। ভালোবাসি তো রোদেলা, অনেক ভালোবাসি তোমাকে। আদ্রিয়ান কথাটা বলে কান্না করে দেয়। আল্লাহ অনেক রহমতে আদ্রিয়ানের ভালোবাসার জোরে রোদেলার জ্ঞান ফিরেছে। আদ্রিয়ান সারা রাত জেগেছিল। রোদেলার জ্ঞান ফিরেছে দেখে খুশিতে আত্মহারা আদ্রিয়ান। রোদেলা আদ্রিয়ানকে এভাবে দেখে আস্তে করে বলে, রোদেলা, আমাদের বাচ্চারা। আদ্রিয়ান, আছে আমাদের বাচ্চারা। আমাদের একটা রাজকন্যা আর রাজপুত্র এসেছে। রোদেলা আদ্রিয়ানের কথা শুনে হাসলো। রোদেলা, আমি দেখব বাবুদের। আদ্রিয়ান, বাবুরা এখন অন্য কেবিনে আছে। আগে তুমি উঠো, কিছু খাও, তারপর বাবুদের দেবে। আদ্রিয়ান একটা নার্সকে ডাকলো। নার্স এসে রোদেলাকে ফ্রেশ করিয়ে খাইয়ে দিল। এরপর নার্স বাবুদের নিয়ে আসলো রোদেলার কাছে। আদ্রিয়ান একটু দূরে দাঁড়িয়ে আছে। নার্স রোদেলার কোলে বাচ্চাদের দিল। রোদেলা বাচ্চাদের কোলে নিয়ে ওদের কপালে চুমু দিল। রোদেলার চোখে আজ সুখের পানি। রোদেলা বাচ্চাদের আদর করতে লাগলো। নার্স রুম থেকে চলে গেল। রোদেলা বাবুদের আদর করে। এবার আদ্রিয়ানের দিকে তাকালো। তারপর ইশারা করে ডাকলো। আদ্রিয়ান রোদেলার কাছে আসতেই রোদেলার বাবুদের আদ্রিয়ানের কোলে দিয়ে বলল, রোদেলা, নিন আপনার প্রিন্স আর প্রিন্সেসকে। জানি আপনি ওদের এখনো দেখেননি। আদ্রিয়ান বাবুদের দিকে তাকালো। একদম আদ্রিয়ানের কপি দুজনে। আদ্রিয়ান দুজনের কপালেই চুমু দিল। রোদেলা, নাম কি হবে ওদের? আদ্রিয়ান, আদ্রিস খান রৌদ্র, আদ্রিফা খান রৌদ্রসী। রোদেলা, বাহ। বাবুরা এর মাঝে কান্না করে দিল। আদ্রিয়ান ওদের রোদেলার কোলে নিয়ে দিল আর রোদেলা ওদের খাওয়াতে লাগলো। 4 দিন পর রিলিজ দেওয়া হলো রোদেলাকে। আদ্রিয়ানের বাসায় দিয়ে যাওয়া হয়েছে রোদেলা আর বাবুদের। আজ প্রায় 10 মাস পর রোদেলা সেই চেনা বাড়িতে আসলো, তার সংসারে আসলো। আদ্রিয়ান এখন বাবুদের নিয়ে অনেক বিজি থাকে। রোদেলার খেয়াল রাখলেও সেভাবে রোদেলার দিকে ফিরে তাকায় না। অফিস থেকে এসে বাবুদের নিয়ে খেলা করে, খেয়ে ঘুমিয়ে পড়ে। রোদেলা আদ্রিয়ানের সাথে কথা বলতে চাইলেও আদ্রিয়ান এড়িয়ে যায়। একদিন সকালে আদ্রিয়ান ঘুম থেকে উঠে দেখে রোদেলা বাসায় নেই। বাবুরা দোলনায় ঘুমাচ্ছে, কিন্তু রোদেলা বাসায় নেই। পুরো বাড়ি কোথাও নেই রোদেলা। আদ্রিয়ান রুমে এসে দেখে টেবিলে একটা চিঠি। আদ্রিয়ান চিঠিটা খুলে পড়ে। প্রিয় আদ্রিয়ান, জানি না আপনি আমাকে প্রিয় ভাবেন কিনা, তবে আপনি আমার অনেক প্রিয়।
আপনাকে ছাড়া নিজেকে ভাবতে পারি না আমি। সেই আপনাকে আমি একটা ভুলের জন্য হারিয়ে ফেলেছি। জানি ভুলটা অনেক বড়, আপনাকে বিশ্বাস করা উচিত ছিল আমার, কিন্তু আমি করিনি। কিন্তু বিশ্বাস করুন, আমি প্রতিনিয়ত মরেছি আপনাকে মেরে। যখন নিজের মাঝে রৌদ্র আদ্রিফার অস্তিত্ব জানলাম, সেদিন কত কষ্ট লাগছিল। আপনি কাছে নেই বলে আজ আপনি ফিরেছেন, কিন্তু সত্যি আমাকে নিজের মন থেকে মুছে দিয়েছেন। দোষ আপনাকে দেব না, দোষ আমার ভাগ্যের। আমি চলে যাচ্ছি, বাবুদের নিয়ে আপনি ভালো থাকবেন। আর ডিভোর্স পেপার পাঠিয়ে দেবেন, সই করে দেব। ইতি রোদেলা। আদ্রিয়ান চিঠিটা পড়ে বাবুদের নিয়ে চলে গেল রাফসানদের বাসায়। রাফসান জানায় যে রোদেলা এখানে আসেনি। আদ্রিয়ান বাবুদের ওদের কাছে রেখে রোদেলাকে খুঁজতে গেল। আদ্রিয়ান রোদেলাকে খুঁজতে খুঁজতে অবশেষে তার খোঁজ পেল। রোদেলা একটা এতিমখানায় আছে। আদ্রিয়ান ওখান থেকে রোদেলাকে নিয়ে আসতে গেলে রোদেলা আসতে চায় না। তাই এক প্রকার উঠিয়ে নিয়ে আসছে রোদেলাকে সে। বর্তমানে আদ্রিয়ান রোদেলা দাঁড়ানো একটা ব্রিজের উপর। একদম ফাঁকা ব্রিজ, ল্যাম্পপোস্টের আলো জ্বলছে। আদ্রিয়ান, আমাকে ছেড়ে আমার বাবুদের ছেড়ে যাওয়ার সাহস হয় কিভাবে তোর? আদ্রিয়ানের হুংকারে ভয় পেয়ে যায় রোদেলা। নিজেকে তাও সামলে বলে, রোদেলা, আপনার মনের ইচ্ছাটাই তো পূরণ করলাম। আপনি এটাই চেয়েছেন, আমি সেটাই করেছি। আদ্রিয়ান রোদেলার দুই বাহু চেপে ধরে নিজের কাছে নিয়ে এসে বলে, আদ্রিয়ান, কোনটা আমার ইচ্ছে কোনটা আমার ইচ্ছে নয় সেটা কি তুমি বোঝো না? তোমার কি মনে হয় আমি তোমাকে ছাড়া ভালো থাকবো? তোমাকে ভালোবাসি আমি, আমার সব তুমি। হ্যাঁ, রাগ আছে আমার তোমার প্রতি, কিন্তু তার মানে এই না আমি তোমাকে ছেড়ে দিব। রোদেলা, তবে আমাকে দূরে সরিয়ে রেখেছেন কেন? আমি স্বীকার করছি আমি অপরাধী, কিন্তু আমাকে একটা সুযোগ দিন। আমি কোনোদিন আর এমন করব না। আমি মরে যাচ্ছি আদ্রিয়ান আপনার অবহেলায়। বলেই রোদেলা আদ্রিয়ানের বুকে মুখ গুজে কেঁদে দেয়। আদ্রিয়ান জোরে ধরে রোদেলাকে। আদ্রিয়ান, কেঁদে নাও, আজকের পর আর কান্না করবে না। এখন থেকে আমরা সুখী একটা পরিবার। দেখতে দেখতে 2 বছর চলে গেল। আর আপ্রবার বিয়ে হয়ে গেছে। মন রাফসানের একটা ছেলে হয়েছে। কাশু কাউসারেরও বিয়ে হয়ে গেছে। আদ্রিতাও বিয়ে হয়ে গেছে আহানের সাথে। রাতকে আদ্রিয়ান বিয়ে দিয়েছে সাইমনের সাথে। রাতও এখন রোদেলার সাথে থাকে। রোদেলা সেই কখন থেকে তার দুই বিচ্ছু বাহিনীকে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু তারা খাচ্ছে না। রোদেলা ওদের নিয়ে চলে আসে অ্যালেক্স রেইনির কাছে। রৌদ্র রৌদসী অ্যালেক্স রেইনির সাথে খেলছে আর রোদেলা ওদের খাওয়াচ্ছে। অ্যালেক্স রেইনকে দৌড়ে রৌদসী একটুও ভয় পায় না। অ্যালেক্স রেইনের সাথে কত মজা করে খেলে, ওদের ঘাড়ে পিঠে উঠে বসে থাকে। আর অ্যালেক্স রেইনও কিছু বলে না, ওরাও যেন এটাতে অনেক মজা পায়। আদ্রিয়ানের মতো ওর ছেলে মেয়েকেও ওদের ভয় পায় না। আদ্রিয়ান ওদের নিয়ে অ্যালেক্স রেইনের কাছে এসে কত বসে থেকেছে, তাই তো ভয় পায় না ওরা। রোদেলাও অবশ্য ভয় পায় না এখন আর। মিস্টার হাসানের সাথে আদ্রিয়ানের সম্পর্ক এখনো অনেক ভালো। আদ্রিয়ান যাওয়া আসা করে তাদের বাসায়। তারাও আসে নাতি নাতনিদের দেখতে। নীলাদ্র নন্দিনীর একটা মেয়ে হয়েছে। রুহি চলে গেছে বাহিরে দেশের। সব মিলিয়ে অনেক সুখে আছে আদ্রিয়ানরা। রাতে আদ্রিয়ান বাসায় আসার পর বাচ্চারা ঘিরে ধরলো ওকে। আদ্রিয়ান বাচ্চাদের সাথে খেয়ে ওদের খাওয়ালো।
তারপর ওদের সাথে করে নিয়ে অ্যালেক্স রেইন টাইগার টুইঙ্কেলকে খাবার দিয়ে আসলো। তারপর বাচ্চাদের ঘুম পাড়ালো আদ্রিয়ান। রোদেলা রুমে আসলে আদ্রিয়ান ওকে জড়িয়ে ধরে। আদ্রিয়ান, আসো রোদেলা। কি শো আদ্রিয়ান, তুমি তো দেখি আরো সুন্দর হয়ে গেছো আগের থেকেও। শয়তানি হাসি দিয়ে রোদেলা, তাই নাকি? ভালো তো। আদ্রিয়ান, হ্যাঁ চলো বাবুদের জন্য আরেকটা ভাই বোন নিয়ে আসি। রোদেলা, না, আর না, এদের জ্বালায় আমি শেষ। আর না, মাপ চাই। আদ্রিয়ান, কিন্তু আমার চাই, আমি সিক্রেট ক্রিকেট টিম বানাতে চাই। আদ্রিয়ান রোদেলাকে আর কিছু বলার সময় দিল না, ডুব দিল রোদেলার মাঝে। রোদেলাও ডুব দিল তার আদ্রিয়ানের মাঝে। ভালোবাসার আসক্তি থেকে কেউ কি আসক্ত না হয়ে পারে? আদ্রিয়ানের প্রেমময় আসক্তি যে তার রোদেলাময়, তার নেশা রোদেলা। মানুষের জীবনের ভয়ঙ্কর আসক্তি প্রেমের আসক্তি, মাদকের নেশার থেকেও ভয়াবহ এটা। তাই তাও আদ্রিয়ানের রোদেলাই তার একমাত্র প্রেমময় আসক্তি। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন এবং নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।